যে তোমরা তো বাংলাদেশে এনসিটিভি কারিকুলামে ছিলা, এরপরে যে ক্যাস্টের জন্য অ্যাপ্লাই করলা, সো তোমাদের এই জার্নিটা কেমন ছিল? তারপর আমি বেসিক্যালি প্রিপারেশনটা শুরু করি। আমি অ্যাডমিশনটা শেষ করে তারপর বাইরের অ্যাপ্লিকেশনে মুভ করতে পেরেছিলাম। অলিম্পিয়াড দিতাম, ফেল করতাম। ইন্টারন্যাশনাল 2021 সালে সুযোগ পাই দেশকে রিপ্রেজেন্ট করার। তোমরা এত ছোট বয়সে এত কিছু করে ফেলছো, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমাদের খুলনাতে তেমন কোনো কমিউনিটি ছিল না। ইট ওয়াজ আ বিগ রিস্ক, যেটা অনেক ফ্যামিলি হয়তো সাপোর্ট নাই করতে পারে অবভিয়াসলি। এই ক্লাব লাইফটা খুবই হেল্প করেছিল আমাকে। ওয়েলকাম টু আওয়ার শো। আজকে আমাদের এই শোতে আছে দুজন খুব ইন্টেলিজেন্ট মানুষ। তো তাদের ব্যাপারে বলতে গেলে আসলে সবাই ভেবা চেয়ে খেয়ে যাবে যে কাদের নিয়ে আমরা আজকে শোতে আসছি। তো পরিচয় করে দিই, অর্পণ, সে বুয়েটে আছে এবং বর্তমানে সে কায়েস ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে। এবং আমাদের সাথে আরেকজন আছে খুব ইন্টারেস্টিং এবং ইন্টেলিজেন্ট মানুষ, সানি, সে ইন্টারন্যাশনাল মেডেলিস্ট। সো সেও কায়েস্টে চলে যাচ্ছে। তারা দুইজন একসাথেই ছিল, স্কুলেও সেম নাকি? স্কুলে সেম, স্কুল লাইফে সেম, কলেজও সেম। এক্স্যাক্টলি। বাট ইউনিভার্সিটি তোমার মনে হয় কুয়েট ছিল, তাই না? হ্যাঁ, আমার কুয়েট ছিল, ওর বুয়েট ছিল, বাট ইভেন্চুয়ালি এখন আবার সেম ইউনিভার্সিটিতে কায়েস্ট। এটার কারণ কি? মানে কি তোমরা কি দুজন সেম ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য একসাথে অ্যাপ্লাই করলো নাকি? এক্স্যাক্টলি, ব্যাক অফ দ্য মাইন্ড প্ল্যান তো ছিলই, যদি সেম ইউনিভার্সিটিতে পড়া যায় সো এইটা অ্যাডভান্টেজ তো থাকবেই, প্লাস বন্ধুরা চিল করে বেড়াবো। সো ইয়া, ব্যাক অফ দ্য মাইন্ড এটা ছিল সব সময়। না, স্কুল লাইফের ফ্রেন্ড একসাথে সারা জীবন পার হয়ে যাবে এরকম রোমান্টিক কিছু না। সো রোমান্টিক্যালি বলার কোনো দরকার নেই। সো তো অর্পণ আর তোমার দুইজনের ক্ষেত্রে বলি যে তোমরা তো বাংলাদেশে এনসিটিভি কারিকুলামে ছিলা, এরপরে বাংলাদেশে অ্যাডমিশনও বসেছো, এরপরে যে ক্যাস্টের জন্য অ্যাপ্লাই করলা, সো তোমাদের এই জার্নিটা কেমন ছিল? যে বাংলাদেশে অ্যাডমিশন সাথে আবার সেট প্রিপারেশন, সো দুইটা সিনক্রোনাইজ করছো কিভাবে, এটা একটু যদি বলতা। আচ্ছা, আমার জন্য বলতে গেলে আমি এসএটি প্রিপারেশন বা বাইরের অ্যাডমিশন প্রিপারেশনটা পুরোপুরি শুরুই করেছিলাম আমার অ্যাডমিশন, বাংলাদেশের অ্যাডমিশনটা শেষ হওয়ার পর, উইচ ওয়াজ 24 মার্চে, যখন আমাদের রেজাল্ট দিয়ে দেয় তারপর আমি বেসিক্যালি প্রিপারেশনটা শুরু করি। সো ইন জেনারেল যেটা হয়, অ্যাডমিশনের যে পিরিয়ডটা থাকে তখনই ইন জেনারেল মানুষজন অ্যাপ্লাই করে। সো তখন দেখা যায় যে দুইটা জিনিসকে একটু কম্বাইন করতে হয়, একটু প্রেশার বেশি নেওয়া লাগে। সো আমার জন্য ওইটা ছিল না। আমি গ্যাপ ইয়ার নেওয়ার কারণে আমি অ্যাডমিশনটা শেষ করে তারপর বাইরের অ্যাপ্লিকেশনে মুভ করতে পেরেছিলাম। আমার জন্য টোটালি ডিফারেন্ট, কজ আমি লাইক ক্লাস 10 থেকে আমার ইচ্ছা ছিল যে আমি বাইরে আন্ডার গ্রাজুয়েট করতে যাব। সো তখন থেকেই আমি লাইক অলিম্পিয়াড করতাম, প্লাস এক্সট্রা কারিকুলার রিলেটেড যত কিছু করা যায়। সো আমি ট্রাই করতাম যে আমার প্রোফাইল যতটা স্ট্রং হোক। সো আমি ইউএসএতে অ্যাপ্লাই করেছিলাম এবং আমি সাউথ কোরিয়ার একটা ইউনিভার্সিটিতে কায়েস্টে অ্যাপ্লাই করেছিলাম। সো লাস্টে কায়েস্টে অ্যাকসেপ্টেড হই অ্যান্ড ইয়া। সো এটাই আমার অ্যাকচুয়ালি বেশি একটা হাসেল ছিল না, কজ আমি অনেক আগে থেকেই করতেছি। সো আমার মোটামুটি এটা নর্মালি ছিল আমার জন্য। আচ্ছা, সো সানি, তুমি যেমন হচ্ছে ক্লাস 10 থেকেই এরকম অ্যাম্বিশন ছিল, তোমার কি অর্পণের সেম নাকি? হ্যাঁ, আমারও সেম। আমি অ্যাকচুয়ালি যখন ক্লাস মেবি 9-এর লাস্টের দিকে, আমার একজন সিনিয়র ভাইয়া ছিলেন আমার স্কুল থেকে পড়ে, উনি এনটিসি থেকে পড়ে পরে ইউএসএ চলে যান। সো ওনার একটা ছোট্ট ওয়ার্কশপ টাইপের ছিল, ক্যাজুয়াল ওয়ার্কশপ। ওখান থেকে আমি ফার্স্ট টাইম হচ্ছে জানতে পারি ইউএস অ্যাপ্লিকেশন বা বাইরের অ্যাপ্লিকেশনের ব্যাপারে। তখন থেকে ব্যাক অফ দ্য মাইন্ড আমার একটা ইন্টেনশন ছিল বা ইচ্ছা ছিল যে আমি অ্যাকচুয়ালি মানে বাইরে পড়তে যেতে চাই। আচ্ছা, ওখান থেকে স্টার্ট। আমি ভাবছিলাম সঙ্গদোষে লোহা সেই টাইপের কিছু হবে, ওর যেরকম ইচ্ছা ছিল তোমারও সেরকম হবে। আমরা আসলে জানতাম না ওরও ইচ্ছা আমারও ইচ্ছা দুইটা ডিফারেন্ট ছিল। আমরা আগে জানতাম না যে আমারও সেম ইচ্ছা, ওরও সেম ইচ্ছা। পরে গিয়ে যখন আমরা এনডিসিতে পড়ি, আমাদের কলেজ মোটামুটি শেষ হওয়ার পর, এইচএসসি হওয়ার পর মোটামুটি আমরা দুইজন অ্যাকচুয়ালি বুঝতে পারি যে ওরও সেম আমারও সেম ইচ্ছা। দেন আমরা মোটামুটি একসাথে কাইন্ড অফ অ্যাপ্লাই করছি, এরকম ব্যাপার স্যাপার। ওকে, গুড। আর মানে তোমরা এই প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কেমন ছিল? যে অনেক আগে থেকে যেহেতু শুরু করছো, সো তখন থেকেই একটা মাইন্ডসেট ছিল যে না আমি বাইরে যাব। সো তখন থেকে নিজেকে প্রিপেয়ার করছিলে কিভাবে? যে লাইক অলিম্পিয়াড, ও যখন অলিম্পিয়াড শুরু করছিল, তুমি কিছু না কিছু করছো, এই জার্নিটা একটু যদি শেয়ার করতে। ওকে, ওরটা আগে বলে নিক, তারপরে বলো। শিওর। ওকে, আমি ফার্স্ট থেকেই বলি। প্রথমে তো আমি চাইতাম যে, আচ্ছা, প্রথমে আমার একটু লাইক ইচ্ছা ছিল যে লাইক এমআইটি, হার্ভার্ড এমন জায়গায় পড়বো, লাইক একদম টপ টায়ার ইউনিভার্সিটি ছাড়া প্রিন্সটনে তো যাবো না, এমআইটি বা হার্ভার্ড এর বাইরে যাবো না। তখন থেকে এমআইটিতে কিভাবে যাবো? অলিম্পিয়াড করতে হবে, অলিম্পিয়াড করবো।
অলিম্পিয়াড শুরু করলাম। সো দেখলাম অ্যাকচুয়ালি আমি তো এতটা ইন্টেলিজেন্ট না, এমআইটিতে পড়তে হলে যে আইকিউ দরকার অ্যাকচুয়ালি আমার তেমন নাই। সো অলিম্পিয়াড দিতাম, ফেল করতাম এভাবে। জাস্ট ফার্স্টে অলিম্পিয়াড দিয়ে স্টার্ট করছিলাম, কজ আমি চাইতাম যে লাইক অলিম্পিয়াডে ভালো কিছু করি। অ্যাকচুয়ালি আমার সায়েন্স রিলেটেড বেশ প্যাশন ছিল, সো দুইটা কাজ একসাথে হয়ে যাচ্ছে। সো সায়েন্স অলিম্পিয়াডে পার্টিসিপেট করা শুরু করি, দেন সুযোগ হয় ন্যাশনালে পার্টিসিপেট করা বেশ কিছু অলিম্পিয়াডে, দেন আইজিএসওতে আমি লাইক ইন্টারন্যাশনালে 2021 সালে সুযোগ পাই দেশকে রিপ্রেজেন্ট করার, যেটা দুবাইয়ে হয়েছিল আমাদের ক্ষেত্রে। সো হ্যাঁ, ওখানে পার্টিসিপেট করার পর একটা মেডেল পাই, যেটা আমার প্রোফাইলকে একটা হিউজ বুস্ট দিয়েছে আমি মনে করি। সো এরপর টুকিটাকি লাইক ইন্টার্নশিপ রিলেটেড, বা আমরা দুইজনই একটা রিসার্চ পেপার নিয়েও কাজ করছি মেন্টাল হেলথ রিলেটেড। সো ওইটাও পাবলিশ হয়েছে লাইক গত বছর, গত বছরে হয়েছে। তোমরা এত ছোট বয়সে এত কিছু করে ফেলছো। এক্স্যাক্টলি, শুনলে এইটা হয়তো খুবই মনে হচ্ছে অনেক বেশি কিছু অ্যাকচুয়ালি, বাট যখন তুমি এটা নিজে থেকে ট্রাই করে ভুল করবা, ঠিক আবার ট্রাই করবা, মানে জাস্ট ট্রায়াল এন্ড এরর দিতে যখন একটা প্রসেস থেকে যাবে, তোমাদের অ্যাকচুয়ালি মনে হবে না যে এটা যে আমি খুব বেশি রিসার্চ পেপার করছি। আর আমাদের রিসার্চ পেপার কিউ অন জার্নালে পাবলিশ হয়েছে এটা না, জাস্ট আমাদের একটা কোয়ালিটেটিভ রিসার্চ, যেটা অ্যাকচুয়ালি বাংলাদেশের ফ্লাড রিলেটেড যে মেন্টাল হেলথ ইফেক্টগুলো নিয়ে কাজ হচ্ছে, যেটা চাইলে তোমরা লাইক কমেন্টে দিয়ে দিতে পারো, আমি তোমাদের শেয়ার করে দেবো। সো এই লাইক একটা নর্মাল রিসার্চ, কোয়ালিটেটিভ রিসার্চ, সো খুব লাইক হাই লেভেল রিসার্চ না, বাট স্টিল আমি মনে করি যে আমার প্রোফাইলে বেশ কিছু লাইক হেল্প করেছে আমাকে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে। সো এরপর লাইক আমি স্পোর্টসে বেশ আমি একটু করি, তুমি যে অলিম্পিয়াড গুলা রিসার্চ গুলো করছো, সো এখানে কি তোমার মানে হেল্পিং হ্যান্ড কে ছিল, যে মেন্টর বা কোনো বড় ভাই বা ফ্যামিলির কেউ? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, খুব ইন্টারেস্টিং। অ্যাকচুয়ালি অলিম্পিয়াড এমন একটা ফিল্ড বাংলাদেশে, আমি মনে করি যে এটা আন্ডাররেটেড একটা ফিল্ড। সো মেন্টর তো খুবই জরুরি, বাট আমাদের খুলনাতে তেমন কোনো কমিউনিটি ছিল না। সো যদি কেউ আমি বলতে চাই যে কোনো মেন্টর বা কেউ ছিল কিনা, অ্যাকচুয়ালি সেটা আমার দিদি। আমার আর খুব ইন্টারেস্টিং যে অ্যাকচুয়ালি আমি যখন ফার্স্টে বাইরে অ্যাপ্লাই করার চিন্তাও করছি, সেটাও আমার দিদিরই প্ল্যান ছিল, যে ও আমাকে বলছিল যে তুই দেখ যে বাইরে অ্যাপ্লাই করতে পারিস কিনা, কারণ বাইরে তো ইউনিভার্সিটিগুলোর রিসোর্স অনেক বেশি গোছানো, অনেক বেশি ব্রড। সো ওখানে গেলে অফকোর্স আমার লাইক ভিউটা অনেক বেশি ব্রডেন হবে। সো ওখান থেকে আমার মেইন অ্যাম্বিশন বা বাইরে যাওয়ার ইচ্ছা বা অলিম্পিয়াড করার ইচ্ছা বা গাইডেন্স সবকিছু অ্যাকচুয়ালি আমার দিদির কাছ থেকেই পাওয়া। দেন ওইটা আমি নিজে থেকে এফোর্ট দিয়ে আস্তে আস্তে কমিউনিটির সাথে মিশা শুরু করি। দেন ঢাকায় এসে বেশ বড় একটা কমিউনিটি পাই। সো ওদের সাথে টুকটাক কথাবার্তা বলতে আর যখন তুমি একটা এরকম কমিউনিটিতে ঢুকে যাবা, তখন দেখবে অ্যাকচুয়ালি তোমার মতো লাইক মাইন্ডেড মানুষ অনেক আছে, ঠিক আছে? যেমন লেটস সে আমি অলিম্পিয়াড করতেছি, আরেকজনও করতেছে। সো তার কাছে যদি শোনো যে তোমার ফিউচার অ্যাম্বিশন কি বা সামথিং লাইক দ্যাট, দেখবা যে 2-1 জনের সাথে মিলে যাবে। সেও চায় যে এমআইটিতে যাব আমি। সো এইরকম দেখবা যে অনেক আছে, অনেক। তুমি যখন একটা কমিউনিটি অনেকটা বড় ফ্যাক্ট। সো এক্স্যাক্টলি ওই কমিউনিটিতে আসার পর আমার মনে হয়েছে যে এই রাস্তাটা অ্যাকচুয়ালি যতটা হার্ড ভেবেছিলাম, অ্যাকচুয়ালি কমিউনিটি হেল্প পাওয়ার পর অতটা বেশি প্যারা হয় না। স্টিল অনেক বেশি ঝামেলা, তুমি জানোই এটা নিয়ে কাজবাজ করো। সো আই গেস যে কমিউনিটি বলতে এগুলাই ছিল। আচ্ছা, কমিউনিটিতে ঢোকার পরে এমন মনে হয় নাই যে আমি ধরো ফার্স্ট কোনো একটা কমিউনিটিতে ঢুকছি, আশেপাশে সব হাই মানুষজন, যে ওদের দেখে তারা ডিপ্রেশনে চলে যাওয়ার কথা? খুবই খুবই ভালো কোশ্চেন এগেইন। সো আমার ক্ষেত্রে অ্যাকচুয়ালি অলিম্পিয়াডে তো জানোই লাইক প্রচুর ট্যালেন্টেড পোলাপাইন। সো ওখানে গিয়ে আমি ফার্স্টে ভাবতাম, আচ্ছা আমি কি করতেছি এখানে? আমি তো এখানে বিলং করি না অ্যাকচুয়ালি। আমি এখানে কেন এই উদয় টাইম ওয়েস্ট করতেছি? মাঝে মাঝে নিজের এক্সিস্টেন্স নিয়েও কোশ্চেন করা শুরু করি। সেইগুলা খুবই নর্মাল প্রসেস, সো সবার ক্ষেত্রে হয়। সো এখানে আমার যে লাইক মেন্টররা ছিল, আমি 2-1টা নাম যদি মেনশন করতে চাই, মিনহাজ ভাই ছিল আমাদের আইজিএসওতে, লাইক সন্তু ভাই ছিল। সো এনারা আমাকে অনেক বেশি হেল্প করছে লাইক ওই অলিম্পিয়াড ফেজে। প্লাস আমার পিআর যারা ছিল, অভিক, এরা এখন সবাই বাইরে আছে। সো এরা আমাকে অনেক হেল্প করছে ওই ফেজটাতে নিজের উপর কনফিডেন্স বিল্ড আপ করতে। আর ওই যখন নিজের উপর কোশ্চেন করা শুরু করবা, তখন 2টা অপশন থাকতে পারে। একটা হলো লাইক তুমি এফোর্ট দেওয়া ছেড়ে দিচ্ছ, আর একটা অপশন হলো তুমি আরো বেশি এফোর্ট দেওয়া শুরু করতেছো। ফরচুনেটলি আমার ক্ষেত্রে আমি একটু বেশি এফোর্ট দেওয়া শুরু করি, এবং আমার পিআর বলো বা মেন্টর সবার সাপোর্ট পেয়ে আমি অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে যে আস্তে আস্তে ওখান থেকে আমার একটা আপরাইজিং হওয়া শুরু হয়েছে ইন অলিম্পিয়াড কমিউনিটি। সো এক্স্যাক্টলি সবারই মনে হয় যে
আমি এটা কেন করতেছি বা আমি কি অ্যাকচুয়ালি গুড এনাফ কিনা এটার জন্য সবারই মনে হয়। স্টিল তোমার নিজে থেকে ওইটা এফোর্ট দিয়ে ওই থ্রেশহোল্ডটা লাইক পার করতে হবে, দেন আই গেস তোমার জন্য একটু ইজিয়ার হবে, একটু ইজিয়ার, মানে তুমি ব্রডার সেন্সটা দেখতে পারবে ওখান থেকে। আচ্ছা, তুমি তো হচ্ছে স্কুল লাইফ থেকে এরকম অলিম্পিয়াড মানে 9-10 থেকে শুরু করছো নাকি তার আগে থেকে? না না, আমি 9-10 থেকে, অ্যাকচুয়ালি 10 থেকে টু বি অনেস্ট। সো ক্লাস 10-এ এসএসসির আগে আগে একটা প্রেশার থাকে যে না ক্লাস 10-এ পরীক্ষা থাকবে, সো ওই টাইমটাতে তুমি অলিম্পিয়াড করছো, পড়াশোনা ঠিক রাখছো, এরপরে এনডিসির মতো একটা প্রেস্টিজিয়াস কলেজে আসছো, এইটা মেইনটেইন করছো কেমনে? টু বি অনেস্ট এইটা অ্যাকচুয়ালি আমি পারতাম না যদি না কোভিড এরা শুরু হইতো ওখানে, ঠিক আছে? কোভিড এরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লুডো বা দাবা ছাড়া বাসায় বসে আর তেমন কিছু করার ছিল না। ফার্স্ট 2 মাস আমি এই করছি, বাবা তারপরে মা দিদির সাথে লুডো খেলতাম, দাবা খেলতাম বাবার সাথে। সো এগুলা বাদে আর যেহেতু লাইক সোশ্যাল ইন্টারাকশন লাইক ফেসবুক ইনস্টাতে তেমন একটা বেশ অ্যাক্টিভ ছিলাম না, সো আমার লাইক বাইরেও বের হওয়ার কোনো সুযোগ ছিল না। সো কি করব, সো বাধ্য হয়ে টাইপ পড়াশোনা স্টার্ট করা লাগছিল, অ্যান্ড অনেক টাইম ছিল তো তখন বিভিন্ন ক্যাম্প ট্যাম্প আমি করি, বিভিন্ন লাইক অলিম্পিয়াড রিলেটেড ক্যাম্প ফ্যাম্প, ওগুলো করার পর সো ওখান থেকে অ্যাকচুয়ালি অনেক টাইম নিয়ে পড়াশোনা শুরু করি, দেন অলিম্পিয়াড করি, দেন এসএসসি হয়। খুবই টাইম লাইনটাও খুবই সিনক্রোনাইজ ছিল, লাইক আমি ইন্টারন্যাশনাল টিমে যখন পাই তার 2 মাস পর লাইক এসএসসি হয়েছে, দেন আমার আইজিএস ওর অ্যাকচুয়াল টেস্টটা হয়েছে ঢাকায়, দেন হলো ওইটার প্রাইজ গিভিং শেষ, তারপর 1 সপ্তাহ পর এনডিসির পরীক্ষাটা দিলাম, তারপর লাইক 1 সপ্তাহ পর রেজাল্ট দিল, এন্ড দেন সবই মোটামুটি। আচ্ছা আচ্ছা, এত ট্যালেন্টেড মানুষের সাথে আমি কথা বলতেছি, এরকম বলার দরকার নেই অ্যাকচুয়ালি, আমরা লাইক সেম আইকিউ লোক সবাই জাস্ট। তার মানে কোভিড তোমার জন্য খুব ভালো হেল্প করছে, তাই না? তুমি অনেস্ট এটা বলা অ্যাকচুয়ালি কেমন শোনাই জানি না, বাট হ্যাঁ অ্যাকচুয়ালি কোভিড ফর মি ওয়াজ এ ব্লেসিং আই গেস। কোভিড আমারে লেজি বানাই দিছে, তোমার ট্যালেন্টেড বানাই দিছে। আমিও লেজি হয়ে গেছিলাম বেসিক্যালি, গেম খেলতাম আমি তো ওই গেম ঘুম পড়ালেখার বাইরে একেবারে মোটা হয়ে গেছিলাম অনেক। আমি এখন আগের মোটা হয়ে গেছিলাম কোভিডের টাইম, ডিফারেন্ট স্টোরি। হ্যাঁ, পরে তোমার হচ্ছে জার্নিটা কেমনে গিয়া করলাম? হ্যাঁ ওই যে অলিম্পিয়াডে দেন পার্টিসিপেট করলাম, মেডেল পাইলাম, দেন তো এনডিসিতে তোমাদের মতো ট্যালেন্টেড মানুষজন, এনডিসিতে আমি ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে আমি তো অলিম্পিয়াড মেডেলিস্ট, আরে এটা কি করবে আমার, এনডিসি কোপাই দিব, এনডিসি কুইজ কি আমার কাছে, আরে এগুলো কি দূর, এনডিসি কুইজ তো আমি কোপাই ফেলবো। যখন এনডিসি আমার কোপ দেওয়া শুরু করলো তখন বুঝলাম অ্যাকচুয়ালি না, টু বি হাম্বল ইজ দ্য বেস্ট থিং আই গেস। সো অ্যাকচুয়ালি এনডিসি আমাকে অনেক বেশি হাম্বেল করছে। আমি মনে করি যে অ্যাকচুয়ালি ওই যে আমার মাইন্ডসেটটা বেশি ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছিলাম, ওখান থেকে লাইক একটু কম লাইক মোটামুটি কনফিডেন্স, সেলফ ইমেজটা মোটামুটি ঠিকঠাক করার জন্য এনডিসি আমাকে হেল্প করছে। প্লাস এনডিসি ক্লাব নিয়ে তো তোমার আইডিয়া আছে, এনডিসি ক্লাব, তারপরে এনডিসি যে পিয়ার প্রেসার বলো বা একাডেমিক প্রেসারে থাকলে তুমি অলরেডি একাডেমিক যে প্রেসার এখানে থাকলে অ্যাকচুয়ালি তোমার একাডেমিক এমনিই ভালো হবে। সো এটা তুমিও জানো, অর্পণও জানে, আমিও জানি। সো একাডেমিক নিয়ে বেশি একটা চিন্তা করা লাগে নাই ইন এ সেন্স যে এইচএসসি-তে যে ভালো করবো কি খারাপ এইটা চিন্তা করা লাগে নাই, বাট কুইজে যে মারা খাবো এইটা চিন্তা সবসময় ছিল। এই চিন্তাটা রাত্রে সারা রাত লাইট চালানো থাকতো, মানে স্টিল লাইফও খুবই একটা মানে ইন্টারেস্টিং ফেজ লাইফের। সো ওখান থেকে দেন বাইরে অ্যাপ্লাই করলাম, এনডিসি এইচএসসি শেষ হলো, অ্যাপ্লাই করলাম, এসএটি দিলাম, তারপরে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট যেটা আছে ওইটা দিলাম, দেন অ্যাপ্লাই করলাম, দেন রিজেক্ট খাইলাম, নেক্সট ফলে আবার অ্যাপ্লাই করলাম, চান্স পেয়ে গেলাম কাইস্টে। সো তোমার সাথে এখন কথা বলার সুযোগ পাচ্ছি। সো হ্যাঁ, অর্পণের ক্ষেত্রে আই গেস এটা একটু ডিফারেন্ট ছিল। হ্যাঁ, আমার ক্ষেত্রে মোটামুটি সবই ডিফারেন্ট বলতে গেলে, লাস্টের দিকে না, বেসিক্যালি সবই ডিফারেন্ট, পুরো জার্নিটা ডিফারেন্ট, বাট ডেস্টিনেশন এখন আর কি সেম, কায়েস্ট। সো আমি যেটা বললাম, আমার শুরুটা তো হয়েছিল ওই যে আমার সিনিয়র যিনি ছিলেন, উনি প্রত্যয় ভাইয়া ছিলেন, উনি বেলয়েটে পড়াশোনা করছিলেন তখন, এখন হয়তো পাশ করে গেছেন, আমি শিওর না। সো ওনার কাছ থেকে ফার্স্টে জানতে পারি, অ্যান্ড শুরু হয়। এখানে একটা জিনিস মেনশন করা খুব দরকার, মেন্টরের আগে ওর যেমন ফ্যামিলিতে একজন স্পেসিফিক পার্সন ছিল, ওর দিদি, বড় বোন, খুব হেল্প করেছিল ওকে বা গাইড করেছিল। যেমন আমার ক্ষেত্রে সেটা ছিল হচ্ছে আমার মা। লাইক আমি যত বড় রিস্কই নেই না কেন, আমার রিস্কটা বেশ বড় ছিল টু বি অনেস্ট। অ্যাডমিশনের পর আবার বাইরের জন্য অ্যাপ্লাই করা, ইট ওয়াজ আ বিগ রিস্ক আমার মনে হয়।
সো আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ আচ্ছা বাংলাদেশে অ্যাডমিশনের যে প্রেশার, হ্যাঁ এই অ্যাডমিশনের প্রেশার পার করে আবার বাইরের দেশে অ্যাপ্লাই করার যে প্রেশারটা নিলা কেমনে? আমি হলে তো ছেড়ে দিতাম, থাক হয়ে গেছে আর কন্টিনিউ না করি। ওকে, এইখানে আমার ব্যাকআপ মানে ব্যাক ইন দ্য মাইন্ডে যে প্রেশারটা কাজ করছিল, আমি ডিরেক্টলি না হইলেও ইনডিরেক্টলি মোটামুটি একটা এফোর্ট অলরেডি দিয়ে ফেলেছিলাম, যেখান থেকে ফিরে আসাটা আমার নিজের জন্য একটা আফসোস টাইপের ছিল। আমি ওটাতে পরে যাব, এখানে ক্লাবের একটা ইম্প্যাক্ট আছে। তো আমি যদি ভুলে যাই তুমি মনে করে দাও, মনে থাকে না কথা বলার সময়। ওকে, সো আমি ওটা পরে বলবো। তো যেটা বলছিলাম, এই যে রিস্কটা নিলা, তুমি যেটা বললা রিস্কের কথা, অ্যাডমিশন জার্নি শেষ করার পর আবার বাইরে, সো ইট ওয়াজ আ বিগ রিস্ক, যেটা অনেক ফ্যামিলি হয়তো সাপোর্ট নাই করতে পারে। অবভিয়াসলি আমার ফ্যামিলিতে অন্য অনেকে হয়তো সাপোর্ট করে নাই, বাট আমার মা সবসময় ওইটাকে সাপোর্ট করেছিল। আমি যে রিস্ক নিতে চেয়েছি, যখন যে হেল্প লেগেছে বা যেভাবেই সাহায্য করা পসিবল, সব দিক থেকে আমার মা আমাকে হেল্প করেছিল। সো ইট ওয়াজ আ বিগ সাপোর্ট যে আই নো অ্যাটলিস্ট একজন আমার পিছনে সবসময় ব্যাকআপ দিবে। সো সেটা ছিল আমার মা আমার জন্য। সো পুরো অ্যাডমিশন জার্নিতে যদি সব থেকে মানে মেজর কোনো রোল প্লে করার কেউ থাকে, সেটা আমার থেকেও বেশি বললে আমার মাই প্লে করছে, কারণ উনি ওই সাপোর্টটা দিয়েছিল বলেই আমি হচ্ছে আমার এফোর্টটা দিতে পেরেছিলাম। সো ফাউন্ডেশনটা ওনার কাছ থেকে। ওকে, এটা গেল ফ্যামিলি কন্ট্রিবিউশন। আরেকটা জিনিস, এই মজার জিনিসটা আমি বলে রাখি, নাহলে পরে আবার ভুলে যাইতে পারে, দ্যাট ইজ যে মেন্টর। অ্যাডমিশন লাইফ, অ্যাডমিশন বলতে বাইরের অ্যাপ্লিকেশন জার্নিতে মেন্টর কে ছিল আমার। সো আমরা সবাই জানি মোটামুটি যে আমরা যারা বাইরে অ্যাপ্লাই করি, আমরা র্যান্ডম অনেকের কাছেই রিচ আউট করি, অনেকের সাথে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করা হয়, যখন নিজেরা আমরা অ্যাপ্লাই করি একসাথে ডিসকাস করা হয়। অলসো কিছু কিছু সিলেক্টেড মেন্টর থাকে যাদের সাথে রেগুলারলি আমরা কনভারসেশনে থাকি। সো আমার জন্য ওরকম ঠিক কোনো স্পেসিফিক মেন্টর ছিল না, বাট সানি ছিল। সো ওই সেন্সে যদি স্পেসিফিক মেন্টর হিসেবে তুমি কাউকে বলতে বলো, নাম মেনশন করতে বলো, দ্যাট ওয়াজ সানি প্রপারলি। মানে সবসময় আমার এসে সানি রিভিউ করে, আমার ইসিএ সানি রিভিউ করে, কলেজ লিস্ট সানি বলে। এসএটিতে আমি এসএটি জার্নিটা অনেক পরে শুরু করেছিলাম, এসএটি প্রিপারেশন নেওয়াটা আমার আগে অলরেডি পরীক্ষা দিয়ে দিয়েছিল। সো এসএটি কিভাবে শুরু করব, সানিকে নক দিতাম, সানি বলতো, আমি পড়তাম, এরকম। দেন অ্যাপ্লিকেশন পিরিয়ডের মাঝখানে অনেক ডিসিশন, অনেক ছোটোখাটো ইনফরমেশন, এগুলো অনেক ইম্পর্ট্যান্ট জিনিস হিসেবে কাজ করে, মেক অর ব্রেক করতে পারে অ্যাপ্লিকেশন। সব কিছু মেন্টরকে সানি। সো মেইন মেন্টর সবসময় কাইন্ড অফ সানি ছিল। আর এক্সট্রা যদি বলতে চাই, অনেক ফ্রেন্ড ছিল এইসব। আমার কলেজ ফ্রেন্ড ছিল কিছু, যারা একসাথে অ্যাপ্লাই করছিল। জিদান ছিল, জিদানের সাথে মাঝে মাঝে কথা হতো। সো এরা হচ্ছে লাইক ডিসকাশন করতাম, মেন্টর টাইপের এই জিনিসগুলাই ছিল। ওকে, সো ওই যে এখন আসি যে আমার জার্নিটা কেমন ছিল এন্ড কেন পরে রিস্ক নিলাম, ক্লাবের কি ইম্প্যাক্ট, এই জিনিসগুলা কাইন্ড অফ কানেক্টেড। ও যেমন স্কুল থেকে শুরু করলো, আমি স্কুল থেকে শুরু করি। স্কুলে আমার যে সিনিয়র ভাই, উনি এনডিসিতে পড়তেন, যার কাছ থেকে প্রথমে আমি জানতে পেরেছিলাম ইউএস সম্পর্কে। ওকে, সো উনি কেন এনডিসিতে পড়তো, কারণ এনডিসিতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের অপরচুনিটি একটু বেশি। ঢাকার অন্যান্য কলেজে প্রচুর অপরচুনিটিস, বাট আমি যেহেতু খুলনায় ছিলাম, খুলনার থেকে অবভিয়াসলি এনডিসিতে মানে ঢাকার কলেজগুলোতে অপরচুনিটিটা বেশি ছিল। ঢাকার যে কোনো কলেজে তো আসা পসিবল হবে না। সো একটা অপশন ছিল নটরডেম কলেজ। এখানে আরেকটা কারণ ছিল যে রেকমেন্ডেশন। সো এনডিসিতে টিচাররা রেকমেন্ডেশনটা অনেক ভালো দেয় বা দিয়ে আসছে অনেক বছর ধরে। এরকম আরো অনেক কলেজ আছে, জোসেফ আছে, আরো অনেক কলেজ আছে। সো এই দুইটা রিজনের কারণে আমি মোটামুটি ডিসিশন নেই, ওকে আমি এনডিসি অ্যাডমিশন দিব, ট্রাই করে দেখবো যদি এনডিসিতে আমি যাইতে পারি। দেন কোভিড আসলো, মোটা হইলাম, গেম খেললাম, লেজি হইলাম। ও তো তখন বুস্ট করতেছে, আমার ওই টাইমটা হুদাই কাটাইতেছি। ট্যালেন্টেড মানুষ সময় খুব কাজে লাগায়, প্রোডাক্টিভ, হেভি প্রোডাক্টিভ। ওকে, সো এরপর যেটা হইলো, এনডিসিতে এক্সাম দিলাম, এনডিসি এক্সাম হইলো, ফরচুনেটলি চান্সও পেয়ে গেলাম। এন্ড তারপর এনডিসিতে শিফট হলাম। সো কেন এনডিসিতে আসলাম, রিজন তো বললামই, হ্যাঁ রাইট। সো এখন এখানে একটা জিনিস মেনশন করা দরকার, আমরা স্কুলে আসলে চিনতাম, ওইভাবে ক্লোজ ফ্রেন্ড টাইপের ছিলাম না। ও ডে শিফটে ছিল, আমি মর্নিং শিফটে ছিলাম। আমরা চিনতাম, ইন্টারেকশন অনেক কম। এনডিসিতে আসার পরেও ফার্স্ট ইয়ারেও আমাদের খুব বেশি একটা ইন্টারেকশন হয় নাই। ও গ্রুপ 6 এ ছিল, আমি 2 তে ছিলাম, তুমি তো 11 এ ছিলে। ওকে,
এনডিসিতে আসলাম, আসার পর ওই যে আমার ব্যাক ইন দ্য মাইন্ড ওইটাই, কেন এনডিসিতে আসছি, বাইরে যাব সেই জন্য। তো বাইরে যাব সেই জন্য ইসিএ করতে হবে। ইসিএ কি করা যায়, ক্লাবিং করতে হবে। তো আমি সিলেক্ট করলাম 3টা ক্লাবের মধ্যে একটা ক্লাবে যাব, সায়েন্স ক্লাব, ম্যাথ ক্লাব, আইটি ক্লাব। সায়েন্স ক্লাবের ফর্ম তুলছিলাম, বাট পরে আর জয়েন করা হয় নাই। ম্যাথ ক্লাবে ফর্ম তুলে জয়েন করলাম, আইটি ক্লাবেও জয়েন করছিলাম, বাট শেষ পর্যন্ত কন্টিনিউ করা হয় নাই। সো ইভেনচুয়ালি মানে ফাইনালি আমি আসলে ম্যাথ ক্লাবের সাথেই কানেক্টেড থাকি শেষ পর্যন্ত। অ্যান্ড আমি লাস্ট পর্যায়ে যে এক্সিকিউটিভ কমিটি থাকে ওখানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলাম। এটা মোটামুটি সেকেন্ড প্যানেল বলা যায়। অ্যাডমিনে 3টা প্যানেল ছিল, আমি এজিএস ছিলাম, জিএস এর পর। সো আমরা বেসিক্যালি 3জন ছিলাম, এজিএস, জিএস অ্যান্ড হচ্ছে প্রেসিডেন্ট। সো ওকে, এই ক্লাব লাইফটা খুবই হেল্প করেছিল আমাকে এবং পুশ দিয়েছিল যে ক্লাবিংটা না অনেক ইন্টেন্স ছিল আমাদের জন্য, মানে আমার কয়েকজনের জন্য খুব ইন্টেন্স ছিল। কারণ তুমি জানো এনডিসিতে যখন তুমি নিজেও ছিলা, ক্লাব নিয়ে যতটুকু জানো যে ক্লাবিং করলে বেশ প্যারা খাইতে হয় ভালো মতো অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য বা অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য। সো দেখা যাইতো যে আমার একাডেমিক্সের পাশাপাশি অনেক সময় একাডেমিক্সের থেকেও বেশি আমাকে ক্লাবে এফোর্ট দেওয়া লাগছে। ফেস্ট হইলো দৌড় দাও, নেক্সট দিন কুইজ বাদ, রাতে ঘুম নাই, অর্গানাইজার হইছে। ম্যাথ ক্লাবে ভাই ছিল না, ভাইয়ের মনে পরের দিন মেডিকেল পরীক্ষা ছিল। আমরা মোটামুটি সবাই কানেক্টেড, চিনি একজন একজনকে। শরীফ ভাই ছিলেন, এনারা ছিলেন। হ্যাঁ, ক্লাবের 2টা জিনিস, একটা হচ্ছে আমাদের সিনিয়ররা অনেক হেল্পফুল ছিলেন, আমাদের যত হেল্প লাগতো ওনারা করতেন, গাইড দিতেন, এনিথিং। অনেক স্কিলও শিখছি, লাইক পাবলিক রিলেশন, হাবিজাবি, অনেক কিছু। অলসো আমাদের ব্যাচমেট যারা, আমাদের ভিতরে কম্পিটিশন ছিল, একসাথে কাজ করতাম, এই সব কিছু নিয়ে। সো আমার জন্য হয়েছিল কি যে আমার কলেজ লাইফে আমার একাডেমিক্সে একটু আমি গ্যাপ দিয়েছিলাম ক্লাবিংটাকে পারসিউ করার জন্য, ওখানে এফোর্ট দেওয়ার জন্য। কারণ ওই যে ইসিএ করতে হবে, বাইরে যেতে হবে। সো আই নো এখন মোটামুটি অনেকেই জানে যে শুধু ক্লাবিং অথবা শুধু অলিম্পিয়াড আর নট দ্য ওনলি 2 ওয়েজ টু ডু অ্যান ইসিএ। ওকে, এইটার বাইরে আরো বহুত অপরচুনিটি আছে, বাট আমি তখন জানতাম না। আমি রিজন হচ্ছে আমি এক্সপ্লোর করি না। ইটস নট লাইক যে আমার কমিউনিটি বাউন্ডেড ছিল বা আমার আশেপাশে মানুষজন বলেনি, না, এটা পুরোপুরি আমার মনে হয় আমার ফল্ট ছিল। টু বি অনেস্ট, সত্যি বলতে গেলে আমি এক্সপ্লোর করি নাই। আমি ভাবছিলাম যে ওকে ক্লাবিং এটাই ইসিএ, এটাই করবো, বাইরে যাবো, এরকম সোজা বিদেশ, কাইন্ড অফ ওই সোজা বিদেশ, ক্লাব করবো সোজা বিদেশ। হ্যাঁ, এরকম। বাইরে যাওয়ার চিন্তা হইলেই মানুষজন চিন্তা করে আমার ইসিএ নাই, অলিম্পিয়াড করতে হবে। সেম ছিল। ক্লাবের পিছনে আরেকটা রিজন ছিল, প্রত্যয় ভাই সায়েন্স ক্লাবের উনি খুব সম্ভবত প্রেসিডেন্ট ছিলেন কিনা আমার ঠিক খেয়াল নাই, বাট উনিও অ্যাডমিনের একটা সেই লেভেলে ছিলেন। তো প্রত্যয় ভাই বিদেশ গেছে, কি করছে, ইসিএ করছে, কি করছে, ক্লাব করছে, কোন ক্লাব, সায়েন্স ক্লাব। তো আমি ডিডাকশন করে এই জায়গায় আসলাম, আমিও করবো ক্লাব, সায়েন্স ক্লাবে গেলাম না, ম্যাথ ক্লাবে গেলাম, ফাইন। তো লাস্ট পর্যন্ত ক্লাবিং মোটামুটি 3 ইয়ার্স মতো অনেক এফোর্ট দেওয়া লাগে। 2 ইয়ার তো অবভিয়াসলি একাডেমিক্স কলেজে যখন থাকি তখন। সো আমাদের জিনিসটা এরকম, প্রথমে ভলান্টিয়ার 1 ইয়ার, ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে অর্গানাইজার, এবং যখন তুমি পাশ করে যাবা তখন তুমি ইসি। আচ্ছা, সো বেসিক্যালি ইসি হইলে আরো মোটামুটি তখন লিড করতে হয় পুরো ক্লাবটাকে, অর্গানাইজারে প্রচুর প্রেশার। সো মোটামুটি 3টা বছর আমি ক্লাবটার পেছনে টাইম দেই। ক্লাবে অনেক কানেকশনস হয়, অ্যান্ড ক্লাবের থেকে আসলে আমি আমার মেইন রেকমেন্ডার যিনি, যে টিচার, ওনাকে পাই। আমাদের মডারেটর ছিলেন ফয়সাল স্যার, ম্যাথের ফয়সাল আজিজ স্যার। সো স্যারের সাথে আমার পার্সোনাল কানেকশন আসলে অনেক। ইটস ওকে, ফাইন। ঠান্ডা লাগতেছে না? ঠান্ডা তো লাগবেই। ওকে, ফাইন। সো স্যারের সাথে আমার কানেকশন অনেক ক্লোজ। স্যার পার্সোনালি আমাকে লাইক শুধু যে ক্লাবিং এ রিলেটেড না, লাইফ রিলেটেড অনেক গাইড দিতেন। উনি আমার মানে মেইন যে রেকমেন্ডার বা কাউন্সিলর যেটাকে বলে, কাউন্সিলর ছিলেন উনি। এটা আমি ক্লাব থেকে পেয়েছি। আচ্ছা আচ্ছা। সো ওকে, হোয়াটএভার, টিচাররা সবাই খুবই হেল্পফুল। হ্যাঁ, সবাই খুবই হেল্পফুল। বাট আমার স্যারের সাথে একটু কানেকশনটা খুব বেশি লাইক কানেক্টেড ছিল, ক্লাবের কারণে যাওয়া আসা হইতো। অলসো ম্যাথ ডিপার্টমেন্টের সব টিচারই মোটামুটি পরিচিত ছিল আমার, ওনারা চিনতেন আমাকে। সো ফাইন, এই যে এফোর্টটা দিলাম, অ্যান্ড এই এফোর্টের সাথেও রিলেটেড রিগোরাসলি আমি অ্যাপ্লিকেশন রিলেটেড কাজ শুরু না করলে মোটামুটি ইনফরমেশন নিতাম যে জিনিসটা কিভাবে চলে, ফল কখন শুরু হয়, অ্যাপ্লিকেশন কখন স্টার্ট হয়, কমন অ্যাপ কখন খুলে, এসএটি কিভাবে দিতে হয়, দেন স্কলারশিপ গুলা কিভাবে ম্যানেজ করতে হয়, কলেজ লিস্ট কি, টপ টায়ার, মিড টায়ার, সেফটি, এগুলা কি, বাইরের অপশনস কি কি, এগুলো নিয়ে মোটামুটি আমি ইনফরমেশন নিতাম। সো ওই যে এফোর্টটা আমি দিয়েছিলাম, এটার কারণে আমার
কলেজে একাডেমিক্স একটু খারাপ হয়েছিল, So, ওই জিনিসটা আমার মাথা মানে টপার কিন্তু তো এই জন্য তো মানে খারাপ টপার হয়েছিল। স্বীকার করতে চাই না। খারাপ হয়েছিল আমার এইচএসসি যে 96% ছিল, আমার অনেক খারাপ হয়েছে। দেখো কন্টিনিউ। ওকে সো ওই এফোর্টটা যে দেওয়া ছিল এইটার জন্য ওইটা আমাকে পুশ দিয়েছিল অ্যাডমিশনের পর, যে আবার ওই রিস্কটা নেওয়ার জন্য। সো অ্যাডমিশনের সময় এসে আমি বেসিক্যালি সবকিছু ছেড়ে দেই। আমাদের অগাস্টে এইচএসসি শেষ হয়, মার্চের দিকে মোটামুটি আমাদের অ্যাডমিশন সব এক্সামগুলো হয়। সো ওই 6 মান্থ আমি ডিসিশন নিই। তখন কিন্তু আমি ফলে অ্যাপ্লাই করতে পারতাম, অগাস্টে শেষ, আমি ফল 24 অ্যাপ্লাই করতে পারতাম। বাট আমি ডিসিশন নেই ফাইনালি যে ওকে আমি এই বছর অ্যাপ্লাই করব না, কারণ আমার মনে হয়েছিল যে আমি যদি অ্যাপ্লাই করি আমার প্রোফাইল গোছানো না একদমই, মোটামুটি সবই রিজেক্ট খাবো। আচ্ছা ওকে সো আমি অত বড় রিস্কটা নেই নাই, আমি বাংলাদেশে অ্যাডমিশনেই ফোকাস করি। দেন অ্যাডমিশন শেষ হলে তখন গিয়ে আমি আবার শুরু করি। কেন? ওই যে আমার মনে হলো যে ওকে আমি তো এত এফোর্টটা দিলাম, এতও না, এত ভুল বললাম আসলে, বেসিক্যালি এফোর্ট তো কিছু দিয়েছি, অ্যাটলিস্ট ক্লাবিংটা ওইটা আমার মাথায় ঘুরতো সব অনেক সময়। 3 বছর ক্লাবিং করছো, এটা বলে একটু এই টপারদের এটা অলসো আমার ক্লাবে যে জিএস ছিল, ফার্স্ট প্যানেল যে ছিল রিয়াসাত প্রত্যয়, ও ইউএসএ তে কিন্তু এখন ও ফল 24 এ অ্যাপ্লাই করে, এইচএসসি টাইমে ও অ্যাপ্লাই করেছিল। সো ও এখন রিড কলেজে আছে, ফল 24 এর ব্যাচ। সো ও চলে যায়, দেন ওইটাও দেখি যে ওকে ইন্সপিরেশন পাই, ফাইন। আমার মনে হয় ওকে দেখি আমিও একটু রিস্কটা নিয়ে দেখি। আমাদের ক্লাস স্টার্ট হইতে, ইউনিভার্সিটি ক্লাস স্টার্ট হইতে একটু দেরি হয়েছিল, মার্চের রেজাল্ট দেওয়ার পর কিছুদিন টাইম পেয়েছিলাম। তো আমি চিন্তা করলাম যে ওকে তাহলে আমি এখন অ্যাপ্লিকেশন একটু গুছানো ট্রাই করি বা এসএটি প্রিপারেশন নিয়ে স্টার্ট করি। সো তখন থেকে আমি ওই জিনিসগুলা শুরু করে দেই, এবং ওই তো রিস্কটা নিলাম আসলে ওই কারণে যে এফোর্টটা দিয়েছিলাম। অ্যান্ড এইটাই মোটামুটি আমার জার্নি। অ্যান্ড ফল 25 এ গ্যাপ ইয়ার নেওয়া সত্ত্বেও আর কি অ্যাপ্লাই করি, দেন ওই তো সানির সাথে। আচ্ছা ওই যে এসিটি প্রিপারেশন যে নিছিলা, এটা কি তোমরা কি টার্গেট ছিল যে আমরা কায়েস্টে যাবো এই জন্য, নাকি এসিটি অন্য পারপাসে নিছিলা যে কোনো কান্ট্রির জন্য? কায়েস্টে যাব এটা আই গেস আমাদের দুজনের কারোরই ফার্স্ট ইন্টেনশন ছিল না। আচ্ছা আমাদের দুজনেরই ইচ্ছা ছিল আলাদা আলাদা ভাবে ইউএস যাব, ইউএস এ সেই দিন সে যে কমন অ্যাপ কলেজ অ্যাপ্লিকেশন ইউএস, ওইটা ইচ্ছা ছিল। সো আমার পার্সোনালি মেইন প্রোফাইল যে কাজগুলো করা সবকিছুই ইউএসএ বেসড ছিল, বাট খুব ভালো রিগোরাসলি আমি ইউএস এর জন্য সাজাইতে পারি নাই, কারণ বেসিক্যালি ইউএস এর সবগুলাই রিজেকশন ছিল। আচ্ছা সো ইউএস এর জন্যই করা ছিল ফার্স্টে, কায়াস্ট তখনও মাথায় আসে নাই। ইভেন আমি এক্সট্রা যে 2-3টা দেশে অ্যাপ্লাই করেছিলাম সেগুলাও তখন মাথায় ছিল না। প্রাইমারি স্টেজে শুধু আমার টার্গেট ছিল ইউএসএ। সো ইউএস এর জন্য এসএটি, দ্যাটস ওয়াই এসএটি প্রিপারেশন নেওয়া শুরু করি মার্চের ওই দিন থেকে। সো আমার বেসিক্যালি অ্যাডমিশন টেস্টে যেদিন আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্ট হয়েছিল রিটেন, ওই দিন রাতে আমি আর ও আর আমার রুমমেট ফ্রেন্ড এরা মিলে কক্সবাজার ট্রিপে যাই। ওই দিন বিকালে আমি ওর রুমে বসে, হোস্টেলের রুমে বসে ব্লু বুক অ্যাপটা ফার্স্ট ডাউনলোড করি, দেন হচ্ছে কলেজ বোর্ডের অ্যাকাউন্টটা খুলি। তো তখন থেকে আর কি এসএটি প্রিপারেশন নিয়ে এটা মানে স্টার্ট হয়। এসএটি তোমার কি সেম নাকি? না আমি তো বেশ আগে থেকেই লাইক এসএটি প্রিপেয়ার করতেছিলাম। অ্যাকচুয়ালি কোনো দেশ টার্গেট ছিল না আমার, জানতাম যে এসএটি লাইক ইউরোপ বলো বা সাউথ এশিয়ান যেগুলা টপ টায়ার ইউনিভার্সিটিজ আছে প্লাস ইউএস তো আছে সবগুলাতেই, বা কানাডা যেটাই বলো সবগুলাতেই মোটামুটি এসএটি কে খুব ভালোভাবে প্রায়োরিটাইজ করা হয় একাডেমিক পোর্শনের জন্য। সো এখানে একটা পয়েন্ট অ্যাড করি, যদি লেটস সে তোমার এসএসসি এইচএসসি-তে লাইক জিপিএ পারফেক্ট জিপিএ নাই বা একটু কম আছে, সো এখানে তুমি যদি ওইটাকে কম্পেনসেট করতে চাও, লাইক তোমার একাডেমিকটা আপ টু দ্য মার্ক করতে চাও, তোমাকে ডেফিনেটলি এসএটি হেল্প করবে। সো এটা খুবই ভালো পয়েন্ট যে এসএটি সবসময় একটা অপশন তোমার একাডেমিককে লাইক নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য। সো এই জন্য লাইক ব্যাক অফ দ্য মাইন্ড আমার সবসময় ছিল যে এসএটি তো দিব এবং এসএটি ভালো করতে হবে যে করেই হোক, কারণ যে কোনো দেশেই অ্যাপ্লাই করি না কেন এসএটি এট দ্য এন্ড ওটা লাগবেই। সো এই জন্য এসএটি প্রিপেয়ার করতেছি আমি বেশ 1-2 বছর ধরে প্রিপেয়ার করছি মোটামুটি। তুমি যে এসএটি যে বিভিন্ন কান্ট্রিতে, এটা কি তুমি কোনো লিস্ট করছিলা বা এটা মানে বুঝলা কিভাবে যে এই কান্ট্রিগুলোতে এসএটি অ্যাকসেপ্ট করে বা এটা কেমন? খুব ভালো কোশ্চেন। ওকে সো আমার ফার্স্ট অফ অল যে দেশে বাংলাদেশের অ্যালামনাই আছে এবং আমার সাথে পরিচয় আছে এমন দেশ আমি সিলেক্ট করছি ফার্স্টে। লেটস সে সিঙ্গাপুর কেন করছি, কারণ গোলাম ইস্তেক ভাই যে ফিজিক্স অলিম্পিয়াডে লাইক খুবই ভালো একজন, লাইক অনেকদিন ফিজিক্স অলিম্পিয়াড করছে, সো ওনার সাথে আমার লাইক হালকা পাতলা ইন্টারাকশন ছিল। সো উনি এনটিইউতে গেছে সিঙ্গাপুরে, খুবই ভালো ইউনিভার্সিটি, টপ 30। সো
এই জন্য সিঙ্গাপুর সিলেক্ট করলাম, কারণ ওখানে গেলে একটা বিডি অ্যালামনাই পাবো। কায়েস্টে অলরেডি আমাদের চেনা পরিচিত 8 থেকে 10 জন এক্সিস্ট করে, সেখানে অলিম্পিয়াড ব্যাকগ্রাউন্ড থেকে লাইক মিনাজ ভাইয়ের নাম বললাম, সন্তু ভাইয়ের নাম বললাম, অনেকেই আছে। সো কায়েস্ট এর জন্য লাইক ইউএস এর পরেই যদি একটা অপশন বলতাম, সো কায়েস্ট ছিল। সো এই জন্য কায়েস্ট সিলেক্ট করছি। অ্যালামনাই নেটওয়ার্ক অনেক স্ট্রং, প্লাস অলরেডি যারা পড়াশোনা করছে। সো দেন হলো লাইক চিন্তা করছিলাম, যেমন ও লাইক ফিনল্যান্ডে করছে অ্যাপ্লাই, বাট হাঙ্গেরিতে করছে। সো আমি ওগুলো করি না, আমি জাস্ট বাইরে এই দুটাই করছি আর ইউএসএ। সো এই জন্যই লাইক আমি যে ইউনিভার্সিটি ইউএস এই দুইটা, সো আমি জানতাম যে এসএটি লাগবে, প্লাস ভাইদের কাছে শুনছি, সো এইভাবে সিলেক্ট করছি ফর মি। এটা ছিল। আচ্ছা, বুঝতে পারছি। বিষয়টা এরকম, তুমি আগে থেকে সবার সাথে কানেকশন রেখে তোমার একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট পড়া শুরু করছি। আচ্ছা। সো আর তোমাদের এমনি অ্যাপ্লিকেশন প্রসেসটা কায়েস্টে কবে থেকে শুরু হয় এটা তুমি বলবা? বলো। আমার স্পেসিফিক ডেট আসলে আচ্ছা মনে আছে, ইউএসএ তে যেমন অগাস্ট থেকে কমন আপ খুলে, তখন থেকে মোটামুটি স্টার্ট করা যায়, কেউ চাইলে করতে পারে। বাট কায়েস্টের জন্য খুব সম্ভবত ডিসেম্বরের দিকে মেবি পোর্টালটা ওপেন হয় না? ওটা হলো তোমার ফল লাইক আর্লির একটা রাউন্ড থাকে, রেগুলারের একটা রাউন্ড থাকে। আমরা কিন্তু রেগুলারের রাউন্ড, আমাদের অ্যাপ্লিকেশনটা ডেডলাইন ছিল জানুয়ারির 14 15 এরকম মাঝামাঝি। 7 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, 14 এর মধ্যে তোমার ডকুমেন্ট সাবমিট সব রিলেটেড করতে। 7th জানুয়ারির মধ্যে অ্যাপ্লাই করতে হইতো, আর রিকমেন্ডেশন প্লাস ডকুমেন্টস 14th। সো এটা ছিল রেগুলার রাউন্ড। এর আগে আর্লির একটা রাউন্ড হতো লাইক ইউএস এর মতো, যেমন ইডি এর ডেট থাকে নভেম্বর না ডিসেম্বর। ইউএস তে লাইক টপ টায়ার যেগুলো নভেম্বর 1st, দেন নভেম্বর 15 কিছু আছে, সো এরকম নভেম্বরের মধ্যেই মোটামুটি ওইটাই এরকম। ইউএস এ যেমন সব সময় খোলা থাকে পোর্টালটা, তুমি অ্যাড করো, রিমুভ করো, সাবমিট করো। কায়েস্টের ক্ষেত্রে দুইটা টাইম ওরা দেয়, তুমি আইদার আর্লিতে করো অথবা তুমি রেগুলারে করো, টাইম বেঁধে দেয়। রাইট। আচ্ছা, এরকম হচ্ছে প্রসেসটা। ওকে। আর এমনি তোমাদের এসিটি, তুমি তো এসিটি আগে দিছিল, তুমি তো অনেক পরে দিছো এইচএসসি পর। সো এই এসিটি লাইফটাতে তোমরা কি কি স্ট্রাগল ফেস করছো? কারণ আমাদের ডিসিটি স্কুলে তো অনেক স্টুডেন্টরা আসে এখানে এসিটির জন্য। ওকে বলুক, আগে দিছে তোমার মেন্টর সে, আমার মেন্টর। রাইট, পারফেক্ট, ইউ আর জাস্ট কাইন্ড। আমি এত বেশি লাইক, তুমি বলো যে একটা ছেলেরে আমি ঠিক আছে 6 মাস গাইড করলাম, 1510 পাইলো, এটা কি নরমাল? গাইডের উপরে, গাইডেন্সের উপরে নির্ভর করে। এখানে একটা কথা আছে, আমি রাস্তা দিয়ে হাইটে নিজে অত দূরে যাইতে পারবো, আমি বুঝছি, ঠিক আছে, কিন্তু আমার রাস্তাটা দেখানো লাগবে ভাই। আমার একজন কইলো ভাই তুমি এই দিকে যাও, আমি যায়া একটা পানির মধ্যে পড়ে গেলাম, লাভ নাই তো। ও আমাকে বলছে যে তুমি এই রাস্তায় যাও, হাঁটছি, আমি মানছি, রাস্তাটা তো ও দেখাইছে, কত ভালোভাবে আসছে 1510 দেখাইছে বলে আসছে। আচ্ছা, নাইস। সো থ্যাংক ইউ ফর দ্য ওয়ার্ডস। হ্যাঁ, যাই হোক, কি প্রশ্ন ছিল বাই দ্য ওয়ে? যে এসিটি লাইফে মানে এসিটি প্রিপারেশন নিতে গিয়ে তুমি কি স্ট্রাগল ছিল? সো এনসিটিভি থেকে নরমালি যারা যায়, প্লাস আমি যেহেতু সায়েন্সে মোটামুটি লেভেলে ভালো পারতাম, সো ম্যাথে আমার স্ট্রং ছিল মোটামুটি, সো ম্যাথে কোনোদিন ঝামেলা হয় না। ইংলিশ এনসিটিভি থেকে মনে হয় স্টুডেন্টরা ম্যাথে আটকায় না খুব একটা। হ্যাঁ, এক্স্যাক্টলি, তুমিও জানো আমিও জানি, লাইক এসএসসি আমাদের যে ম্যাথের সিলেবাসটা আছে এটা খুবই অ্যাডভান্স কিন্তু অন্য দেশের তুলনায়। সো অনেকে ইংলিশ মিডিয়ামে, আমি জানি না ঠিক ইংলিশ মিডিয়ামে কেমন ভাবে লাইক ওদের কারিকুলাম, বাট আই গেস যে ওরা হয়তো কোর্স নিজেরা সিলেক্ট করতে পারো, সামথিং লাইক দ্যাট। সো ওরা অ্যাডভান্স কোর্স না নিয়ে নর্মাল কোর্স নিতে পারে, আই গেস, আমি জানি না এটা, সো এটা নিয়ে কথা বলতেছি না। সো আমার জন্য ম্যাথ পোর্শনটা একটু ইজিয়ার ছিল, সো ম্যাথ নিয়ে বেশি কিছু করি নাই। ইংলিশ নিয়ে লাইক ইংলিশে মারার পর মারা খাইছি কন্টিনিউয়াস। সো ইংলিশে ফার্স্ট টাইম যখন পরীক্ষা দেই, আই গেস 500 লাইক 500 এর নিচে ছিল আই গেস, আমি নট শিওর, এক্সাক্ট নাম্বারটা মনে নেই। সো ওইটা একটা বেশ বড় শখ ছিল। দেন আমি ট্রাই করি একটু ভালো করার, লাইক এরিকার বই আছে দুইটা, এরিকা মিলচারের ফেমাস বই, ওই দুইটা আমি সাজেস্ট করি সবাইকে পড়ার জন্য, ওই দুইটা পড়ি। তারপর দেখি কাজ হয় না, অ্যাকচুয়ালি খুব একটা কাজ হয় না। গ্রামার পোর্শনে কাজ হয়, গ্রামারে দেখা গেল তুমি পারফেক্ট স্কোর করতে পারবা এরিকা যদি ঠিকভাবে পড়ো। বাট রিডিং এর ক্ষেত্রে জিনিসটা কি, এসএটি তো স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, তো তোমার একটা সার্টেন স্কিল লেভেল যদি পার না করতে পারো, দেন তুমি অ্যাকচুয়ালি তোমার ডিজায়ার্ড স্কোরে পৌঁছাইতে পারবা না। সো এসএটিতে তোমার রিডিং হ্যাবিটটা নিজের মধ্যে আনতে হবে, প্লাস তুমি একটা প্যাসেজ, হার্ড প্যাসেজ বলো বা মিডিয়াম বলো, ওইটা পড়ে ওইটা ডিকোড করতে শিখতে হবে নিজে থেকে ইনফরমেশন। আমাদের এনসিটিভিতে সবাই আমরা এমনি বাংলাদেশ, সবাই বাংলা প্যাসেজ বাংলাতেই কমফোর্ট, আরো তো কমনের ইয়া আছে, লাইক টিচার সাজেস্ট করতেছে এটা কমন পড়ে যাচ্ছে, সো আমি জানি আগে থেকে অ্যানসার কি হবে, মুখস্থ। সো
ওটা তো এমন না। রিডিং হ্যাবিটটা খুবই কম। খুবই কম অ্যাকচুয়ালি, নাই বললেই চলে। আমার তো ছিল না। আমারও ছিল না। আমি হাতে গুনে বলতে পারি আমি ইংলিশ নভেল এখন পর্যন্ত 2টা পড়ছি, তাও এসএটি দেওয়ার পর। একটা ভালো লাইন আছে, তুমি রূপক স্যার বলতে, ইংলিশের রূপক স্যার, জানো, উনি বলতো যে যদি টেক্সট বুকের বাইরে যদি জীবনে 3টা নোবেল না পড়ে থাকো তাহলে তুমি মানুষ না। মানুষের ক্যাটাগরি ছিলাম আমি, এখনো মানুষ না। আমরা অ্যাকচুয়ালি তুমি মানুষ না এখনো। আমি এখনো মানুষ না। আমি তো তাহলে হিসাবের বাইরে তাও 2টা পড়ছি। আমি এসএটির জন্য লাইক ফায়ার এন্ড ব্লাড, আমার গেম অফ থ্রোনস রিলেটেড ফ্যাসিনেশন ছিল। ফ্যাসিনেশন বলতে স্টোরি লাইন খুব ভালো লাগতো, সো অনেক আগে থেকে ওইটা দেখতেছি। সো এই জন্য ফায়ার এন্ড ব্লাড দিয়ে স্টার্ট করি, অ্যান্ড আরো 2-3টা নোবেল পড়ছি মোটামুটি। তুমি নোবেল পড়ছো? হ্যাঁ, আমার তো বলো না। বাবা মেন্টর ধরা খেয়ে গেছে, শিষ্যকে বলে নাই। এই যে এই নোবেলের কথা বলি নাই, তাই 1510 নোবেল বললে তো 1600 পার হয়ে যেত। ও যাই হোক, জোকস অ্যাপার্ট। সো হ্যাঁ, নোবেল পড়ছি ওখান থেকে। প্লাস নোবেলের থেকে আমার আই গেস যেটা বেশি হেল্পফুল ছিল এওনের প্যাসেজ। এওন বলে একটা ওয়েবসাইট আছে, ওখানে প্যাসেজ আছে, বেশ ভালো প্যাসেজ। ওইটা আমার এক ফ্রেন্ড সাজেস্ট করছিল। সো ওখান থেকে প্যাসেজ পড়ার পর অ্যাকচুয়ালি ফার্স্টে স্ট্রাগল করতাম ওখান থেকে বোঝা, লাইক অনেক বড় প্যাসেজ ছিল। সো তোমার 30 মিনিটস মতো লাগে সো যদি একটা না পড়ো। সো ওইটা পড়ে ওখান থেকে বুঝতে, প্লাস ওখানে অনেক হার্ড ওয়ার্ড থাকতো, ভোকাবুলারি অনেক রিচ ভোকাবুলারি ইউজ করতো, সো অনেক প্যারা হইতো। সো ওইটা কন্টিনিউ করতে 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 অ্যাকচুয়ালি দেখি যে ইভেনচুয়ালি আস্তে আস্তে লেভেল আপ হচ্ছে। সো ওই প্রসেসটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, যে আমি রিডিং হ্যাবিটটা নিজের মধ্যে আনতেছি। সো এই প্রসেসটা যদি অ্যাকচুয়ালি তোমার কনসিয়াস মাইন্ডে বা সাবকনসিয়াস মাইন্ডে যাই বলো না কেন চলে আসে, দেন ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু ক্র্যাক দ্য এসএটি রিডিং পোর্শন, আই থিঙ্ক। সো হ্যাঁ, আমার জন্য তো এই রিডিং এ স্ট্রাগল এমন ছিল, এন্ড ওভারকাম কিভাবে করছি বললাম। সো ওর জন্য যদি ডিফারেন্ট হয়। আচ্ছা, আরেকটু এখানে বলে যে আমাদের দেখবা এনসিটিবি যে ইংলিশের কোশ্চেনটা হয় এসএসসি বা এইচএসসি তে, যে সিন প্যাসেজ আনসিন প্যাসেজ থাকে। তো ওইখানে সিন প্যাসেজ তো টেক্সট বই থেকে আসে, আনসিন প্যাসেজটাও কিন্তু দেখো তোমাদের এসিটির যেই জিনিসটা বললা যে ওখান থেকে কোশ্চেন বের করে দিতে হয়, মানে অ্যান্সার করতে হয়। তো এনসিটিভিতেও সেম আনসিন প্যাসেজ থাকে, এটা করে অ্যান্সার করে করে তারপরে আমরা মানে প্যাসেজ থেকে অ্যান্সারটা লিখতে হয়। তাহলে ডিফারেন্সটা কোথায় থাকে? এক্স্যাক্টলি, ডিফারেন্সটা বলা আমার জন্য লাইক একটু হার্ডার, বাট আমি যদি মেইন কোনো ডিফারেন্স বলতে চাই, ফার্স্ট অফ অল ভোক্যাব, সেকেন্ড অফ অল ব্যাক অফ দ্য স্টোরি। লাইক ওরা অনেক রিচ হিস্ট্রি থেকে হয়তো কোনো একটা প্যাসেজ তুলে দিল, তুমি লাইক নিজেই মনে করো যে তোমার অ্যাকচুয়ালি কোন প্যাসেজ তুমি এনসিটিভিতে পড়তেছো। যে মনে করো কোনো করিম লাইক ওর মেয়েকে বিয়ে দিয়ে দিবে, বাল্য বিবাহ করাবে, সো ওইটা আটকাবে কোনোভাবে, সো যে আটকাবে সে হিরো হয়ে যাচ্ছে, বা ওই মেয়েটা পরে একদম কঠিন কোপটোপ দিয়ে ফেলতেছে, এরকম মানে আমরা যেগুলোর সাথে ফ্যামিলিয়ারাইজ কনসেপ্ট এগুলা নিয়ে দেওয়া থাকে। প্লাস ভোক্যাব যেগুলো ইউজ করা হয় খুবই ইজিয়ার। তুমি যখন এসএটির প্যাসেজ গুলো পড়বা, তোমার ভোক্যাব গুলা খুবই লাইক আনকনভেনশনাল মনে হতে পারে ফার্স্টে, দেন তোমার মনে হতে পারে স্টোরি এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি। যদি তুমি লাইক অনেক পুরানো একটা হিস্ট্রি নিয়ে কঠিন একটা লাইক ওয়ার্ল্ড ওয়ার 2 নিয়ে, এটা রিসেন্ট যদিও, এরকম কোনো একটা হিস্ট্রি রিলেটেড তোমার কোনো আইডিয়াই নেই, ফিলোসফি তোমার কোনো আইডিয়া নেই, তোমার ইকোনমিক্স নিয়ে আইডিয়াই নেই, যখন তুমি এরকম নতুন রিলেটেড নতুন কনটেক্সটের প্যাসেজ পড়তেছো, ওইগুলো বোঝা ফার্স্ট অফ অল টাফ। এবং ওরা এমন ভাবে ওইগুলো স্ট্রাকচার করে, লাইক ওগুলো আমরা যেমন সিম্পল সেন্টেন্স দিয়ে ম্যাক্সিমাম লাইন বলে দেই আমাদের প্যাসেজে, বাট ওগুলো সিম্পল থাকে না, ওগুলো কম্পাউন্ড কমপ্লেক্সের মিক্স থাকে, এমন ভাবে মিক্স করে দেওয়া থাকে যাতে তোমার পড়ে বোঝার নিজের জন্য টাফ হয়। প্লাস রিচ ভোকাবুলারি তো আছে। সো এই পয়েন্টগুলো আমার মনে হয়েছে যে আমাদের প্যাসেজ থেকে ওদের প্যাসেজ ডিফারেন্ট। বাট তোমার যদি নতুন কোনো পয়েন্ট অ্যাড করতে থাকে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে ও যেটা বললো, আমাদের এনসিটিভি টেক্সটগুলো মোটামুটি সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা থাকে, এটা আমারও মনে হয়। বাট এসএটির সাথে মেইন যে ডিফারেন্স সেটা হচ্ছে রিডিং পোর্শনটাকে আমরা বলি EBRW, এভিডেন্স বেসড রিডিং রাইটিং। আচ্ছা, সো ওই যে ডিডাকশনটা জিনিসটা আমার চিন্তা করা লাগতেছে, এজন্য খুব স্লোলি বলতেছি। হ্যাঁ, সমস্যা নেই, বিকজ তুমি একটা প্যাসেজ পড়বা, ওখানে কিছু এভিডেন্স দেওয়া থাকবে, কিছু লজিক দেওয়া থাকবে, এন্ড ওইটার উপর বেস করে তুমি রিজনিং করবা। কোয়েশ্চেনগুলোতে রিজনিং এর পার্টটা থাকে, যে একটা কনক্লুশনে এসে বলে কনক্লুশনটাকে নিচে কোন অপশনটা সাপোর্ট করে বা হচ্ছে লাইক আন্ডারমাইন করে, হ্যাঁ এই টাইপের, মানে উল্টা দিক বিপরীত দিকে ফোর্স করে। তো এই ব্যাপারটা তো অবভিয়াসলি এনসিটিভির কোয়েশ্চেন প্যাটার্নে ছিল না, যে আমি একটা জিনিস পড়বো, এটাকে সাপোর্ট করার এভিডেন্স আসলে কোনটা,
এটাকে আন্ডারমাইন করার এভিডেন্স কোনটা, ঠিক আছে? সো লজিক্যাল জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা কাইন্ড অফ সিমিলার টু, তুমি বলতে পারো যে জিআরই জিম্যাট টাইপের যে রিডিং প্যাসেজ থাকে, এগুলো মোটামুটি স্ট্যান্ডার্ডাইজ টেস্ট তো বেসিক্যালি সেম টাইপেরই। সো ওই রিলেটেড জিনিসটা এনসিটিভিতে থাকে নাই, এইটা 1 নাম্বার। প্লাস 2 নাম্বার হচ্ছে যে ও যেটা বললো পুরানা হিস্ট্রি বা ওই রিলেটেড জিনিসপাতে এগুলো ট্যাকেল করা টাফ। মানে আমরা যেটা জানি না এই রিলেটেড অনেক প্যাসেজ দেয় এনসিটিভিতে, যেটা দেয় হয়তো আমরা পড়ে কোন একটা সেন্টেন্স বুঝছি না অথবা ওয়ার্ড বুঝছি না এনসিটিভির জন্য, বাট স্টিল কনটেক্সটটা আমাদের জানা থাকে। মানে আমাদের টেক্সট বইয়ের সাথে রিলেটেড কোন একটা প্যাসেজ রিলেটেড জিনিস থাকে বা ফ্যামিলিয়ার জিনিসটাই থাকে, ফ্যামিলিয়ার ওইসব জিনিস নিয়ে, বা আমরা আগে ওই টাইপের জিনিস পড়েছি। বাট এসএটিতে কখনো তুমি গ্যারান্টি দিতে পারবে না যে তুমি ওই টাইপের জিনিস পড়েছো আগে। হিস্ট্রি হইতে পারে যেটা আমরা জানি না এরকম কোনো হিস্ট্রি। প্লাস ম্যাক্সিমাম সময় যেটা হয় কোনো একটা সায়েন্টিফিক জিনিস নিয়ে প্যাসেজ দেয়, সায়েন্টিস্ট 1 রিসার্চ করে একটা কনক্লুশনে আসলেন, সায়েন্টিস্ট 2 ওইটার সাথে কোনো একটা সাপোর্ট দিল বা ওইটার অপোজিটে কোনো কিছু একটা বললো, বা উনি পুরোপুরি নিউ কোনো একটা থিওরি দিল। ওনাদের দুইজনের যে কনক্লুশন, এগুলোর মাঝখানে রিলেশন কি বা কোন এভিডেন্স দিলে কি হবে, বা সে হচ্ছে সিম্পল কোন একটা রিসার্চের স্টেপ বলে দিয়ে দেন তোমাকে বলে এটা থেকে আমরা কোন কনক্লুশনে আসতে পারি, যেটা বেসিক্যালি ইনফারেন্সের কোয়েশ্চেন। আচ্ছা, সো পুরো জিনিসটাই না লজিক্যাল জিনিস, প্লাস আমরা যেটা জানি না আমাদের কমফোর্ট জোনের বাইরের একটা প্যাসেজ, এবং প্রত্যেকটা ওই যে স্টেপ বাই স্টেপ করে করে লেখা, একটার সাথে আরেকটা কানেক্টেড। এই জিনিসটা এনসিটিভি থেকে পুরোপুরি ডিফারেন্ট। এসএটির এখনকার সিলেবাসের প্যাসেজগুলা হয়তো ছোট পেপার এসএটি থেকে, বাট জিনিসটা সেম স্কিলকেই টেস্ট করে অ্যান্ড খুবই কানেক্টেড। লজিক্যাল জিনিসটা তোমাকে বুঝতে হবে। প্লাস আরেকটা জিনিস, এসএটিতে রিডিং এর মধ্যে পোয়েম দেয়, যেটা অবভিয়াসলি এনসিটিভিতে দেয় না, রাইট? সো পোয়েম দেখলে সে শেক্সপিয়ার কি লিখছিল ওর ওয়ার্ডের সাথে তো আমার বর্তমান ইংলিশের ওয়ার্ডই মিলে না, আমি তো বুঝি না। এটা যারা ইংলিশ মিডিয়াম পড়ছে, বেসিক্যালি যারা আইবি কারিকুলাম বা কেমব্রিজ কারিকুলামের, ওদের জন্য মোটামুটি ইজিয়ার অবভিয়াসলি, কারণ ওদের লিটারেচারের কোর্স থাকে হাবিজাবি। বাট এনসিটিভিতে আমরা নর্মাল ইংলিশ পোয়েমই পড়ি না ভাই। এখন যেগুলো লিখতেছে সে 21st সেঞ্চুরিতে যেসব পোয়েম লেখা হইতেছে আমরা ওগুলোই পড়ি না, লেট অ্যালোন শেক্সপিয়ার। একটা লাইন বোঝা যায় না শেক্সপিয়ার ও কি বুঝাইতে চাইছে, এবং যে অপশনগুলা সেই অপশনগুলোর মধ্যে পোয়েমের লাইন ম্যাক্সিমাম টাইমে অপশনও বুঝি না, খালি কোয়েশ্চেনটাই বুঝি। আর কপাল খারাপ থাকলে তো 3-4 এরকম আসবে, রাইট। সো এইটাই এই জিনিসগুলো। প্লাস অবভিয়াসলি ভোক্যাবটা অবভিয়াসলি একটু টাফই আমার মনে হয় এনসিটিভির থেকে, কারণ আমরা অবভিয়াসলি স্ট্রাগল করি। আরেকটা জিনিস, ওদের এসএটির গ্রামার থেকে যেসব জিনিসগুলো টেস্ট করা হয় ওগুলো খুবই প্র্যাকটিক্যাল বেসড। ইংলিশ কনভেনশন বা একটা সেন্টেন্স লেখা হলে ওইটা ঠিক হচ্ছে কিনা, গ্রামাটিক্যালি কারেক্ট কিনা, এই জিনিসটা ওরা টেস্ট করে। সো এই রুলগুলো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে মোস্ট অফ দ্য রুলস মোটামুটি আমরা আগে থেকে জানি। এনসিটিভিতে আমাদের গ্রামার আমরা মোটামুটি ভালো করে পড়ে আসি। হ্যাঁ, চৌধুরী এন্ড হুসাইন। সো গ্রামার রুলগুলো আমরা মোটামুটি জানি, বাট স্টিল আমাদেরকে আপগ্রেড করা লাগে। ট্রানজিশন পার্টটা আছে, এটা আমাদের কানেক্টরস আমরা করতাম না এক সময়, বাট কানেক্টরস কিন্তু আমরা না বুঝে করতাম। এসএটিতে ট্রানজিশনটা খুব সুন্দর করে বুঝলে একদম ইজিলি আনসার করা যায়। এরিকার বইতে খুবই ভালো লেখা। সো ওই জিনিসটা ট্রানজিশন প্লাস গ্রামাটিক্যাল ওই যে পার্টগুলো, এন্ড লাস্টে স্টুডেন্টস নোট বলে একটা জিনিস আছে, ওই কোশ্চেনটা আমার খুব মজা লাগে। বাট অনেক সময় খুবই বাসও দেয়। হার্ড কোয়েশ্চেন হলে বেসিক্যালি স্টুডেন্ট নোটস কি করে, মানুষজন কোয়েশ্চেন পড়ে অপশন দেখলে মিলাইতে পারে, বাট হার্ড কোয়েশ্চেন হলে অপশন পড়ে নোটসও পড়া লাগে অনেক সময়, এটা ঝামেলা করবে, ওটা রেয়ার কেস। সো এই যে প্যাটার্নটা ডিফারেন্ট বেসিক্যালি, সো ওই জিনিসটা একটা মেজর ফ্যাক্ট। সো আমি যদি সামারাইজ করতে চাই, এনসিটিভি ইংলিশ প্যাসেজ কোয়েশ্চেনের থেকে মেইন ডিফারেন্স, ফার্স্ট অফ অল জিনিসগুলো লজিক্যাল ফ্লোতে দেওয়া থাকে। সেকেন্ড, কোয়েশ্চেন প্যাটার্ন এসএটিতে পুরোপুরি ডিফারেন্ট। থার্ড, আমাদের কমফোর্ট জোনের বাইরের জিনিসপাতি নিয়ে লেখা থাকে, যেমন হিস্ট্রি, লিটারেচার, পোয়েম টোয়েম এইসব, প্লাস সায়েন্টিফিক রিসার্চ ম্যাক্সিমাম এই রিলেটেড। সো এই 3টা রিজনে আমার মনে হয় জিনিসটা ডিফারেন্ট। অ্যান্ড অলসো আমার মনে ছিল না এতক্ষণ টাইম, এসএটিতে অনেক টাইম দেয়, এসএটিতে কম টাইম দেয়। সো টাইম ভাই টাইম একটা ফোর্থ কনস্ট্রেন্ট এবং খুবই মেজর একটা ড্রব্যাক বলবো যারা এনসিটিভিতে পড়ে আসছে তাদের এসএটি ক্র্যাক করার জন্য।
তাই তো, এটা হচ্ছে মেইন 4টা ডিফারেন্স। খুবই ভালোভাবে ডিসক্রাইব করছো। সো আমি একটা পয়েন্ট অ্যাড করি এখানে। সো আরেকটা জিনিস এসএটিতে খুবই লাইক ইম্পর্টেন্ট, যে তোমার এক্সট্রিম কিছু বলা যাবে না, ঠিক আছে? এইটা নিয়ে আমরা মজাও করি মাঝে মাঝে। সো লেটস সে বাংলাদেশ অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে, বাংলাদেশ ওয়ানডে ম্যাচ জিতে গেছে। সো তুমি অপশনে আছে যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার থেকে বেটার টিম, এইটা যদি দাগ দাও শেষ। তুমি ওই ম্যাচ জিতছে মানে ওই ম্যাচই জিতছে, আর কিছু না। রাইট, এক্সট্রিম কোনো কনক্লুশন তুমি আনতে পারবে না। সো এক্সট্রিম জিনিস যখনই তুমি দেখবা একটা অপশনসে, তুমি ফার্স্ট অফ অল ওইটা ক্রস দিবা। এটা হলো এসএটির মেইন রুলস। এক্সট্রিম কিছু ইনফার করা যাবে না। সো হ্যাঁ, ও অনেক ভালোভাবে বুঝাইছে, ডিটেইলসে বলছে। সো এই পয়েন্টটা জাস্ট অ্যাড করেছিল। ওইটা এভিডেন্স বেসড রিডিং রাইটিং এর জন্য তোমাকে এভিডেন্স দিয়েছে। একটা ম্যাচে বাংলাদেশ জিতেছে, কোথাও বলে নাই বাংলাদেশ অস্ট্রেলিয়া থেকে ভালো খেলছে। হইতে পারে অস্ট্রেলিয়ান যে ওখানে সে হচ্ছে একদম লুথা প্লেয়ার গুলোরে নামাইছে, ঠিক আছে, এই জন্য জিতছে। ডাজ দ্যাট মিন যে বাংলাদেশ অস্ট্রেলিয়া থেকে বেটার? হ্যাঁ, এটার কোনো এভিডেন্স দেওয়া নাই। ওই রিলেটেড জিনিসপাতিগুলো। আচ্ছা, তাহলে যখন আমাদের কারণ ডিসিডি স্কুলে ম্যাক্সিমাম স্টুডেন্ট ইংলিশ মিডিয়ামও আছে, বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট আসে হচ্ছে এনসিটিভি থেকে, এন্ড বাংলাদেশের পার্সপেক্টিভে স্টুডেন্ট সংখ্যা বেশি হচ্ছে এনসিটিভি থেকে। সো তোমরা যেমন হচ্ছে এই ইংলিশের রিডিং পার্টটাতে ফেস করছো, সো আমাদের স্টুডেন্টরা যাতে এই ফেসটা মানে প্রবলেমটা ফেস না করে, এই জন্য তারা এসিটি প্রিপারেশন শুরুর আগে থেকে মানে ধরো হয়তো শুরু করছে, বেটার লেভেলে আছে, তারা কিভাবে এটা ওভারকাম করবে, মানে এইটা যদি কিছু টিপস দিতা। ওকে, তুমি আগে বলো। আচ্ছা, ওয়েল ফার্স্ট অফ অল যদি স্ট্রাগল কম করতে চাও, স্ট্রাগল তো করতে হবে। ওভারকাম করা যাবে। স্ট্রাগল তো মানে একটা পর্যায়ে থাকে যে তুমি প্রিপারেশন শুরু করে দিছো, প্রিপারেশন শুরু একটা পর্যায়ে চলে গেছো, তখন যে যখন আমার দেখতেছো যে না আমি রিডিং পারতেছি না, লেটস সে কারো দিদি অথবা বাবা মা দেখতেছে এটা, হ্যাঁ, সো তারা তাদের ছেলে মেয়েদের কি করতে পারে, ইংলিশ নোবেল কিনে দেন, প্রথমে সহজগুলা কিনে দেন, ওইগুলো পড়ুক। ওগুলো পড়লে কি হবে, তুমি ইংলিশ টেক্সটের সাথে ফ্যামিলিয়ারাইজ হইতেছো, ঠিক আছে? এটা একটা বড় জিনিস। হ্যাঁ, ওই ফ্যামিলিয়ারাইজেশনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো তুমি তোমার যদি ফার্স্ট অফ অল ব্রেইনে চলেই আসে এসএটির জন্য পড়তেছি, তাইলে কিন্তু একটু কঠিন। এটা আমি চাইতেছি যে এসএটি ধরো সাপোজ একটা স্টুডেন্ট এখন ক্লাস 8 এ পড়ে বা 9 এ পড়ে, সে এসএটি নিয়ে সেরকম জানে না, বাট সে কলেজে ওঠার পরে জানতে বলো যে এসএটি একটা জিনিস আছে। সো সে যদি ক্লাস 8 থেকে ইংলিশ লিটারেচার বা নভেলস এগুলো যদি পড়ে আসে, এরপরে কলেজে ওঠার পরে যদি সে এসএটির জন্য বসে, তখন তার কাছে ফ্যামিলি লাগবে না, ঠিক আছে আমি ইংলিশ বুঝতেছি। সো এই জন্য কি তোমাদের তরফ থেকে তার জন্য টিপস কি হবে? টিপস হলো সেম, জাস্ট ইংলিশ টেক্সট পড়ো, ইংলিশ ওয়েবসাইট ঘাটাঘাটি করো, ইংলিশ মুভি দেখো, ইংলিশ লাইক লিটারেচার পড়ো, যা খুশি ইংলিশের যত টেক্সট পারো তুমি পড়ো। এগুলো ইট উইল বি মাচ ইজিয়ার ফর ইউ ওয়েন ইউ উইল গিভ দ্য অ্যাকচুয়াল টেস্ট। আমার কাছে কি মনে হয় জানো, ইংলিশ টাফ, ইংলিশের প্রিপারেশনটা টাফ না, কিন্তু ইংলিশের প্রিপারেশন নেওয়ার টাইমটা টাফ। কেন? কারণ ইংলিশ অবভিয়াসলি ইন্টেলেকচুয়াল। হ্যাঁ, প্রিপারেশনে কেন টাফ না? ভাই পড়তে হবে। হ্যাঁ, সিম্পল হিসাব, কোনো রুল নাই, ডেসমস হ্যাক নাই, গ্রামার ওই যে জাস্ট প্লুরাল বা সিঙ্গুলার ভার্ব থাকলে তিনটা যদি সিঙ্গুলার একটা যদি প্লুরাল হয়, প্লুরালটাই অ্যান্সার, চোখ বন্ধ করে দেখা যাবে। চিট কোড আছে, ম্যাথে ডেসমস আছে, অনেক ডিফারেন্ট ভাবে সলভ করা যায় আছে। ইংলিশে হয়তো আছে, যখন খুব প্রো রিডার হয়ে যায় ওরা অনেক ডিফারেন্ট ভাবে সলভ করে, বাট অন অ্যাভারেজ ইংলিশে এত সফিস্টিকেটেড কোনো রুল টুল চিট কোড শর্টকাট নাই। সিম্পল জিনিস পড়তে হবে। অ্যাগেইন পড়াটা টাফ কেন? একটা খুব কথা জানি শুনছিলাম, লাইক 100 আওয়ার্স বা 200 আওয়ার্স নোভেল রিডিং পড়ার পর কাইন্ড অফ একটা ইংলিশ নিয়ে তোমার মাথার মধ্যে কাইন্ড অফ একটা লাইক ওভারভিউ চলে আসে। তুমি ল্যাঙ্গুয়েজটা দেখলে মোটামুটি বাংলার মতো করে কাইন্ড অফ পড়তে পারো, বা লজিক্যাল ফ্লোটা চলে আসে। সো এই টাইমটা না অনেক, আমি 6 মাস পড়লাম হয়ে গেল। ব্যাপারটা খুব যদি ইন্টেন্স ভাবে পড়া হয় তাহলে এটা কাজে দেয়, ঠিক আছে? বাট তুমি যদি এটাকে হ্যাবিটে আনতে চাও তাহলে তোমাকে পড়ার জন্য পড়তে হবে বেসিক্যালি। যেমন পেপার এসএটি নিয়ে আমি ডিসেট প্রিপারেশন নিলেও আমি আসলে পেপার এসএটির মোটামুটি 4-5 বছরের কোশ্চেন সলভ করছিলাম, কারণ আমার রিসোর্স শেষ হয়ে গিয়েছিল। ডিজিটাল মেন্টরের কিন্তু আগে উঠে গেছে, ঠিক আছে? মেন্টর বলে নেই কিন্তু এটা কিন্তু নিজেই করতে। আমার কাছে সেট সুট কোশ্চেন ব্যাংক শেষ, আমার প্র্যাকটিস টেস্ট শেষ, আমি কোশ্চেন কোথা থেকে প্র্যাকটিস করব? আমার মনে হলো এসএটি স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্ট টেস্ট দিন শেষে সেম, সিলেবাস চেঞ্জ করছে, বাট ওদের স্কিলসে যেটা টেস্ট করতে চায় দিস আর দ্য সেম। আমি কি করবো, পেপার এসএটি নিয়ে পড়ি। মজার ব্যাপার, পেপার এসএটি ভাই, ওর প্রত্যেকটা প্যাসেজ থেকে আমি নতুন কিছু শিখছি, ফ্রম ইচ অ্যান্ড এভরি প্যাসেজ, ঠিক আছে?
ওইটা হচ্ছে রিডিং এর মেইন জিনিস আমার মনে হয়। তুমি যদি পড়ে মজা পাও, যদি পড়ে শিখতে পারো, তাইলে আসলে আসল মানে স্কিলটা টেস্ট হচ্ছে। আচ্ছা, এটা করার জন্য অনেক আগে থেকে যদি নোভেল কেউ পড়তে পারে, ওইটাই হচ্ছে বেস্ট অপশন আমার মনে হয়। আর এই প্যাসেজ গুলো বেশ ইন্টারেস্টিং হয়। সো তুমি যখন পড়বা, অ্যাকচুয়ালি ও যেটা বললো মজা নিয়ে পড়া, এটা তুমি এমনিই যদি মোটামুটি মজা নিয়ে পড়তে চাও পারবা। আমি এরকম বেশ কিছু প্যাসেজ পাইছি যেটা থেকে অনেক কিছু শিখছি, অনেক কিছু। লেটস সে অনেক রিসার্চ নিয়েও বলে। একটা প্যাসেজ পড়তেছিলাম, ওখান থেকে আমি লাইক সোশ্যাল মিডিয়া ইন্টারেকশন নিয়ে একটা জিনিস শিখছি। লেটস সে জাস্ট একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। একটা রিসার্চ ছিল যে ফেসবুকে মানুষ ইন্টারাকশন কিভাবে করে। অ্যাকচুয়ালি একটা পোস্ট দেখলো, মনে করো লেটস সে তুমি একটা পোস্ট করলা। সো নর্মালি ওই রিসার্চ বলতেছি না, জাস্ট কনক্লুশনটা বলতেছি। কনক্লুশন হলো, তুমি যখন কমেন্ট বক্সে যাবা, কমেন্ট বক্সে গিয়ে যখন দেখতেছো মানুষ পজিটিভ কমেন্ট করতেছে, তুমি লাইক মোস্ট লাইকলি পজিটিভ কমেন্ট করবা অথবা একটা লাভ রিয়াক্ট দিবা। যদি কমেন্টে দেখতেছো যে তুমি নেগেটিভ কমেন্ট দেখতেছো ম্যাক্সিমাম, মোস্ট লাইকলি তুমি এটা নেগেটিভলি নিবা। সো এই জিনিসটা লাইক সোশ্যাল মিডিয়া ইন্টারেকশনের জন্য আমার লাইক নন বায়াস অপিনিয়ন যদি তুমি দিতে চাও, ফার্স্ট অফ অল তোমাকে কোনো কমেন্ট দেখা যাবে না, রিয়াক্ট দিকে তাকানো যাবে না। সো এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট, খুবই ইন্টারেস্টিং কিছু রিসার্চ, এইগুলা তুমি প্যাসেজ থেকে শিখতে পারবে যদি মজা নিয়ে পড়তে পারো। সো আই উড সে হ্যাঁ, মজাটা ইম্পর্টেন্ট। আর শর্ট টাইমে যদি খুব ইন্টেন্স প্রিপারেশন নেওয়া লাগে, যেমন আমার জন্য, আমি তো খুব বেশি টাইম নিয়ে আসলে না টু বি অনেস্ট বল না, খুব বেশি টাইম আমার আসলে বেশি টাইম নিয়ে প্রিপারেশন নেওয়া মানে এটা সত্যি বলতে গেলে আমি অস্বীকার করব না। অনেকে হয়তো বলতে পারে 2-3 মাস, মানে অনেকে যাদের ব্যাকআপ থাকে, যাদের অলরেডি আগে থেকে ধরো কিছু লাইক মানে ফাউন্ডেশন আছে, যেমন আমার ম্যাথের জন্য ফাউন্ডেশন ছিল, আমি কিন্তু ম্যাথ নিয়ে টু বি অনেস্ট কোনো প্রিপারেশন নিই নাই, আমার ম্যাথে পারফেক্ট স্কোর। এটা কেন হয়েছে, আমি আগে ম্যাথ অলিম্পিয়াড করতাম হালকা পাতলা, জাস্ট রিজিওনাল পার করছি, ন্যাশনালে কোনো প্রাইজ টাইজ নাই। সো যখন অলিম্পিয়াড করতাম, অলিম্পিয়াডের ম্যাথগুলো কাইন্ড অফ হচ্ছে ওই যে প্রবলেম সলভিং টাইপের, অলসো আমাদের একাডেমিক্স এর ম্যাথ, আমি ম্যাথ জিনিসটা কাইন্ড অফ একটু টিল করতে পারতাম, মানে আমি একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতাম কাইন্ড অফ। ওখান থেকে ওই জন্য দিন শেষে এসএটি স্কিল বেসড, আমার স্কিল ছিল, আমি হয়তো এসএটির কোয়েশ্চেন প্যাটার্নের সাথে পরিচিত না, বাট আমার স্কিলটা ছিল, এই জন্য আমি জাস্ট পরিচিত হইলে অটোমেটিক আমি মার্কটা পেয়ে গিয়েছি। তো যাদের সে এনসিটি ব্যাকগ্রাউন্ডেরই অনেকে আছে যাদের আগে থেকে ইংলিশ নভেল পড়ার লাইক তোমার কি বলে অভ্যাস আছে, আমাদের পরিচিত ফ্রেন্ড আছে অনেকে, ও শাহের, রাইট। সো ও অনেক আগে থেকে নোভেল পড়তো, ওর বইও আছে, নিজে বইও লিখেছে, কবিতার বই, বাংলা হোয়াটএভার, এনডিসি তে গ্রুপ 30 আছে, ও বাইরে আছে, রাইট। সো ট্যালেন্টেড, হ্যাঁ। সো ওর স্কোর যেমন অনেক ছিল, রাইট, 30-40 something like that, 740 is a huge score ইংলিশে। সো এই জিনিসটা ও তো বেশ কম টাইমে প্রিপারেশন নিয়েছিল খুব সম্ভবত। হ্যাঁ, তুমি যেটা বললো ওর অনেক আগে থেকে যেহেতু ইয়া ছিল, প্রিপারেশন কম টাইমে নিয়েছে, বাট অনেক আগে থেকে ওর ফাউন্ডেশনটা ছিল আগে থেকে। সো এই জিনিসটা ভুল করলে চলবে না। আমি রিগোরাসলি প্রেপ নিচ্ছি 1 মান্থ কিসের জন্য, এসএটি এর জন্য, বাট স্কিলটা রিডিং এর ওইটা ফাউন্ডেশন যদি থাকে তখন এটা খুব ইজিলি পসিবল। আমার এরকম ফাউন্ডেশন ছিল না, তো আমি অনেক স্ক্যাটার্ড ওয়েতে প্রিপারেশন নিয়েছি, অনেক স্ক্যাটার্ড ওয়েতে। গ্রামার এরিকায় পড়ছি, দ্যাটস ফাইন, ওইটা পড়ার পর মোটামুটি আমি পেরে গিয়েছি, ওটা সমস্যা নেই। রিডিং এর জন্য এবার এসএটি পড়ছি, আজকে জিম্যাটের 2-1 কোয়েশ্চেন সলভ করলাম। উহুদায় আমার কাছে কোনো মানে কি বলে রিসোর্স নাই ভাই, এই জন্য। দেন এওয়ান ইন্টেন্স যে প্রিপারেশন পিরিয়ডটা আমার ছিল, এওয়ানের প্যাসেজ পড়ে সামারি লেগে, এটা আমি ওর কাছ থেকে জানতে পেরেছিলাম প্রথম। আমার গ্রামের বাড়িতে ছাদে ছিলাম, 2 জন, বৃষ্টি হয়েছিল, কারেন্ট চলে গেছিল, ও তখন বলে যে ওকে এওয়ান পড়ো তাইলে কাজে দিবে। ও রোমান্টিসাইজ করে জিনিসগুলো, ছাদে ছিল, বৃষ্টি হচ্ছিল, আর যাই হোক রোমান্টিক বৃষ্টি হচ্ছিল, এত রোমান্টিক কিছু বলার দরকার নেই। সো ওই সময় আমার মাথায় হিট করে যে ওকে এওয়ানের প্যাসেজটা পড়তে হবে, আমি ওটা পড়া শুরু করি। আমি এরকম 50 থেকে 60টা মতো প্যাসেজ পড়ছিলাম ফার্স্ট এসএটি এক্সাম দেওয়ার আগে, 50টা মতো মনে হয়। ওগুলো সামারি টামারি ছিল, আমার লেখা এখনো আছে, নোশনে লিখতাম। যাই হোক, তো ওই ইন্টেন্স পিরিয়ডটা ছিল আমার, আস্তে আস্তে মোটামুটি স্কিল ডেভেলপ হয়। তখন আমার স্কোর কাইন্ড অফ কত 700 এর কাছাকাছি মনে হয় আসে, 690 টাইপের কাছাকাছি আসে। সো ইন্টেন্স প্রেপ বলতে আমার যেহেতু ফাউন্ডেশন ভাবে ছিল না, মেইন ফাউন্ডেশনটা A1 এর প্যাসেজ পড়ে ডেভেলপ হয়েছে। তারপরে হচ্ছে র্যান্ডম এদিক ওদিক হয়তো কিছু পড়ছি, তবুও খুব বেশি যে ডেভেলপ হয়েছে তা না, ফাইনাল স্কোর 710। সো আমি যদি অনেক পড়তাম এর থেকে, সে আমি 4-5টা নোভেল পড়ে ফেলছি এন্ড রেগুলার বেসিক্যালি আমি পড়তেছি, তাহলে আমার হয়তো স্কোর অনেক আপ হইতো, 50-60, আই ডোন্ট নো, এইরকম।
সো টু বি অনেস্ট শর্ট টাইমের প্রেপ বলে এয়নটাই বেস্ট, বাট স্টিল অনেক টাইম দেওয়া লাগবে। টাইম বলতে ডেজ আসলে না, আওয়ার্স এ হিসাব করলে জিনিসটা বেটার। বাট এমনও না তুমি দিনে 10 ঘন্টায় পড়লে, তোমার ব্রেনকে সিনথেসাইজ করতে হবে। হ্যাঁ, জিনিসটা তুমি হচ্ছে কি বল, তোমার বডি বিল্ড করার সাথে চিন্তা করতে পারো। তুমি 2 মাস জিম করলা, প্রত্যেক দিন 1 আওয়ার জিম করো, তুমি একটা মাসেল বাম্প পাবা, রাইট? 2 মান্থস পরে তো পাবা। সো 30-30-60 60 আওয়ার্স তুমি টোটাল ইনপুট দিলে তুমি একটা মাসেল পাইলা। তুমি কি করলা? তুমি হিসাব করলো ওকে 60 ঘন্টা দিলে আমার বাইসে 12 থেকে 14 ইঞ্চি হয়ে গেছে। তুমি কি করলা? তুমি প্রত্যেকদিন দিনে 12 ঘন্টা করে 5 দিন জিম করলা। তোমার কি জীবনে হবে বলো? সো জিনিসটাকে তোমার বডির সাথে ফিট করাতে হবে, জিমের ওই প্রসেসটাকে। এসএটিও তোমার ব্রেনের সাথে যদি সিনথেসাইজ করতে হবে। সো এই জন্য টাইম পার্সন টু পার্সন ভ্যারি করবে। এটা তোমাকে বুঝতে হবে ভাই, তোমার কতটুকু টাইম লাগবে, তুমি কতটুকু বুঝতেছো, তুমি কতটুকু পারতেছো, এই জিনিসগুলা। আমার কাছে মনে হয় রিডিং পুরোপুরি পার্সোনালাইজড একটা স্কিল সেট, যেটা খুব বেসিক জিনিসটা নর্মাল কনভেনশনাল ওয়েতে গ্র্যাব করার পর বাকিটুকু পার্সোনালাইজড ওয়েতে করতে। যেমন আমার জন্য পার্সোনালাইজ ছিল কি, আমি পেপার এসএটি করতাম। ওর জন্য ছিল সে ওই যে কি বললা, নোবেল কোনটা পড়ছিল, ফায়ার এন্ড ব্লাড, ও ওইটা পড়ছিল। কারোর জন্য হইতে পারে ও আই ডোন্ট নো, ও হচ্ছে নিউজ পেপার পড়ে, এটা ওর পার্সোনাল লাইক স্ট্র্যাটেজি। বাট আমাদের তিনজনেরই ফাউন্ডেশনটা কি, এরিকা পড়ছি, আমরা কোয়েশ্চেন প্যাটার্নের সাথে লাইক ফ্যামিলিয়ার, এন্ড আমরা লজিক্যাল রিজনিংটা প্র্যাকটিস করি, এন্ড ফাইনালি হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে এসএটি ওই যে কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করি টাইমের মধ্যে, এগুলো আমাদের ফাউন্ডেশন স্কিল, ঠিক আছে? সো এইটাই হচ্ছে লাইক প্রিপারেশন। তার মানে কনক্লুশন হচ্ছে এটাই যে এসএটি তে রিডিং এ ভালো করতে হইলে তার নিজের স্কিলটা থাকতে হবে, স্কিলটা নিজেকে বিল্ড আপ করতে হবে। এটা কেউ পুশ দিয়ে হবে না আসলে, কারণ স্কিল বিল্ড করার জন্য কেউ পুশ দিয়ে আসলে স্কিল বিল্ড হয় না। সে নিজে থেকে যদি করে সেটা হচ্ছে বেশি ইম্প্যাক্ট হয়, সেটা তার নিজের জন্য ভালো বেশি কাজ করে। আচ্ছা, এবার হচ্ছে আমরা তো এসিটি জার্নিটা শুনলাম, তো এখন তোমাদের কায়েস্টে জার্নিটা একটু জানতে চাই। তোমাদের ইন্টারেস্টিং বিষয় কোথা ছিল, মানে কায়েস্টে যে অ্যাপ্লাই করছো কোন মোমেন্টে এসে মনে হয়েছে না আমার দ্বারা হবে না, এইরকম মোমেন্ট কোনটা ছিল? ওকে, আমি বলি তো। কায়েস্টে ফার্স্ট অফ অল আমরা তো ইউএস এর জন্যই প্রিপেয়ার করতেছিলাম। সো ফার্স্ট অফ অল আমরা ইউএস এর কলেজের সব অ্যাপ্লিকেশন গোছাই ফেলি, সব এসে লিখি, হ্যান দেন সব রেকমেন্ডেশন ওগুলো কমপ্লিট করার পর দেন আমরা, আমার ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে আই গেস সেম, সো কায়েস্টের জন্য শুরু করি। আমি পোর্টাল খুলছি কায়েস্টের মোস্ট লাইকলি 26 ডিসেম্বর সামথিং লাইক দ্যাট। সো অনেক শেষের দিকে, লাইক যে কারণে আমি জানতাম কি কি লাগবে কায়েস্টে, অ্যাজ আমি এটার সাথে ফ্যামিলিয়ার। সো খোলার পরে দেখছি যে অ্যাকচুয়ালি ওকে 5টা এসে লিখতে হবে, যেটা তোমার লাইক ডিফারেন্ট ইয়ার মতো, লাইক ইউএস বেস মতো, ইউএস এর মতো, লাইক তোমার প্যাশন কি, লাইক অ্যাসপিরেশন কি, তোমার স্ট্রাগল কি, এগুলাই নিয়ে টুকিটাকি কম ওয়ার্ডের মধ্যে, লাইক 200 ওয়ার্ডের মধ্যে 5টা এসে তোমার লিখতে হয়। আর যত প্রসেস আছে সবগুলাই ইউএস এর মতোই আমার মনে হয়েছে। সো আমার যে আলাদাভাবে কিছু করা লাগছে এটা কিন্তু না। সো ইউএস এর জন্য আমার যে যত রিসোর্স যা কিছু ছিল সব প্রোফাইল গোছানো ছিল, সো ওইটা দিয়েই ম্যাক্সিমাম কাজটা হয়ে গেছে। প্লাস এক্সট্রা কিছু এফোর্ট দেওয়া লাগছে, সেটা লেটস সে যে এসের জন্য হয়তো এক্সট্রা কিছু লিখছি। সো এই টুকিটাকি হালকা পাতলা, সো বেশি কিছু আমার জন্য প্যারাদায়ক ছিল না। সো অ্যাজ আমি সবকিছু আগে থেকে গোছানো ছিল। তোমার জন্য? আমার জন্য কাইন্ড অফ সেমই ছিল। ওই যে ইউএসএ তে অ্যাপ্লাই করার জন্য ওই রিলেটেড প্রোফাইল গোছানো ট্রাই করতেছিলাম। সো এসে মোটামুটি কিভাবে লিখতে হয় জানতাম, ওইটা থেকে কায়েস্টের এসে ওভাবে মানে বিল্ড করি। মানে এসেগুলো ছোট ছোট, বাট 5টা যদিও তবুও ছোট, কাইন্ড অফ ইউএস এর মতো, যেটা বললো সেম সেম। অলসো ইসিএ গুলাও কিছু পোর্শন ছিল। ইসিএ যেমন ইউএস অ্যাপ্লিকেশন অনেক বেশি ডেসক্রাইব করা যায়, ওখানে এত ডেসক্রাইব করা যায় না, লিমিটেড একটু 5টা দেওয়া যাবে, 5টা। সো ওই জিনিসগুলা এন্ড তোমার অ্যাওয়ার্ডস যেগুলো ছিল ওগুলো ইনপুট দেওয়া, এগুলো ট্রিভিয়াল ব্যাপার, এগুলো মেজর না। অ্যাওয়ার্ড জাস্ট ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল লাইক ইনপুট দেওয়া যায়। আর ইউএসএ তে তো যে কোনো অ্যাওয়ার্ডই ইনপুট দেওয়া যায় মোটামুটি। সো এটাই ছিল। সো এসে গেল রেকমেন্ডেশন, যে টিচারের কাছ থেকে ইউএস এর জন্য নিয়েছিলাম ওনার কাছ থেকে আমি কায়েস্টের জন্য রেকমেন্ডেশন নেই। সো এইটাই ওভারঅল, এর বাইরে তো আর কিছু নাই। অ্যাকচুয়ালি সেম প্রসেস, লাইক সবকিছুই প্রায় সেম, জাস্ট আই উড সে যে কায়েস্টের এসে গুলা লাইক টু লিনিয়ার স্ট্রাকচার ফলো করে। লাইক 200 ওয়ার্ডের মধ্যে তুমি যেমন এসএটি তে লাইক তোমার স্ট্রাগল অনেক, লাইক
তুমি অনেক ডিপলি লিখতে পারবা, অনেক ঘুরায় পেঁচায় লিখতে পারবা, লাইক এইটা হইছে দেন ইউএস অ্যাপ্লিকেশন অনেক জিনিসগুলো অনেক খুবই ইন্টারেস্টিং ওয়েতে লেখা হয় এক্স্যাক্টলি। বাট কাইস্টে লিনিয়ার পাথ মেইনটেইন করে লেখার জন্য বলে বড় এখানে রিজনও আছে, মানে রিজনটা হচ্ছে যে ওয়ার্ড লিমিট তো তোমার কম, যেমন সাপ্লিমেন্টে যেগুলোতে ওয়ার্ড লিমিট কম, অনেক সময় বলা হয় যে তুমি জাস্ট জিস্টুকু লেখো, হয় এসে যেমন আছে, হয় কলেজ এসে, সো এইরকম জাস্ট জিস্টুকু আমার এইটা হইছে, এটা আমার ইচ্ছা, সো এইরকম জাস্ট কোনো তেমন স্টোরি লাইন বাট স্টিল ওখানে যেহেতু সেই পার্সোনাল টাচ দেওয়া লাগবে, ওইটা ওইভাবে ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে মানে পার্সোনাল ওই লাইক ম্যাজিক স্পেল গুলো দিয়েই লিখতে হয়, বাট একটু স্পাইস তো থাকতে হবে, নাইলে তুমি যদি লিখো আই লাভ টু প্লে আই উইল তো এইটাও হবে একটু জাস্ট মোটামুটি সেম ইউএস কলেজ অ্যাপ্লিকেশনের মতই থাকে, বাট এখানে ওয়ার্ড লিমিট করে দেয়। এক্স্যাক্টলি। আর এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করি, ইউএস এ যেমন ইউএস এর প্রসেস তো হলিস্টিক, আমরা সবাই জানি, কায়েস্টে হলিস্টিক, স্টিল কায়েস্টের হলিস্টিকটা একটু লাইক আমার মনে হয় একাডেমিক বেশি ফোকাস, কজ কায়েস্ট একাডেমিকের জন্য অনেক বেশি লাইক ওয়েল নোন। সো কায়েস্ট চাই যে আমার মনে হয় এমন স্টুডেন্ট আমাদের কাছে আসুক যে কিনা একাডেমিক্যালি সুপিরিয়র, নট সুপিরিয়র হলো একটা কেমন বায়াস টর্ড হয়ে যেতে পারে, সো একাডেমিক্যালি লাইক আপ টু দ্য মার্ক আমাদের ওখানে লাইক আমাদের যেসব স্টুডেন্ট আসবে তাদের সাথে কম্পিট করতে পারে, সিলেবাসের সাথে আমি কোপ আপ করতে পারি এরকম স্টুডেন্ট। হ্যাঁ, আর কায়েস্টে কিন্তু লাইক নরমাল ওদের গ্রেডিং সিস্টেমটাও ডিফারেন্ট। লাইক কায়েস্টে গ্রেডটা হয় কেমন, লাইক লেটস সে তুমি 100 এর মধ্যে 80 পেলে, তো বাংলাদেশে কি হইতো তাইলে ওইটা লাইক লেটার মার্ক টাইপ আমরা যেটা বলি এ প্লাস, বাট ওইটার এ প্লাস ডিপেন্ড করবে তোমার ক্লাসের তোমার পিয়াররা কেমন করতেছে। লেটস সে ক্লাসে তোমার যে হাইয়েস্ট পাইছে সে 33 পাইছে, বাংলাদেশে তো লাইক 32 পাইছে, ওটা তো ফেল, বাট ওইটাই মনে করো ক্লাসে হাইয়েস্ট, তাহলে তুমি প্লাস। সো ডিপেন্ড করতেছে অ্যাকচুয়ালি ক্লাসে তোমার পিয়াররা কেমন করতেছে, আর পিয়াররা তো ইনসাইন লেভেলে ট্যালেন্টেড হয় নরমালি, সো ওই জন্য ওই কার্ভিংটা মেইনটেইন তোমার লাইক একাডেমিক্যালি ওখানে কোপ আপ করাটা একটু ডিফিকাল্ট টু বি অনেস্ট। সো এই জন্য হয়তো ওরা চায় যে একাডেমিক্যালি একটু ভালো স্টুডেন্টরা লাইক আসুক। সো হ্যাঁ, সো এই অ্যাপ্লিকেশন প্রসেসে মানে সবার লাইফে যেমন একটা টার্নিং পয়েন্ট থাকে, লাইফ একটা পয়েন্টে যায়, লাইফ অনেক ডাউনে চলে যায়, এরপর একটা টার্নিং পয়েন্ট আসে, লাইফ অনেক উপরে উঠে যায়। তো তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসে কি এরকম কিছু ছিল? মানে কি আমার তো লাইক ডাউন ফেজ বেশি, অ্যাকচুয়ালি সবারই ডাউন ফেজই বেশি যায় আই উড সে। যে ফার্স্ট অফ অল তো আমি এনডিসি তে আসার পরে লাইক ডোপামিন হাই ছিল, অলিম্পিয়াডে কোপ দিয়ে আসছি, এনডিসি কোপ দেবো, এনডিসি কোপ খাইলাম, তারপরে ভাবলাম এনডিসি কোপ খাইছি তো কি হয়েছে, এমআইটি হার্ভার্ড জব, এমআইটি হার্ভার্ডে অ্যাপ্লাই করলাম, ফল 24 এ মারা খাইলাম। দেন মনে হইলো না, আই থিঙ্ক যে কিছু ব্যাকআপ অপশনও রাখা উচিত, অ্যাকচুয়ালি আমি মেবি এমআইটি হার্ভার্ড নাও হতে পারে, সো লেটস try to some liberal arts colleges as well, let's try some different countries. So Singapore try করলাম, দেন কোরিয়াতে ট্রাই করলাম। সো হ্যাঁ, ফার্স্ট অফ অল ডাউন ফেজ তো ওই যে তুমি ডাউন ফেজে লাইক তোমার অর্পণের মতো ফ্রেন্ড যদি থাকে, অর্পণরে আমি কেন বেশি লাইক অ্যাপ্রিশিয়েট করি, বিকজ কিছু কিছু ফ্রেন্ড আছে যারা লাইক তোমার টপ ফেজে তোমার পাশে থাকবে, বাট অর্পণ আমার ডাউন ফেজে আমাকে অনেক বেশি হেল্প করছে। লেটস সে যে অ্যাডমিশন ফেজে আমি কিন্তু বাংলাদেশে অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করি নাই তেমন একটা, বিকজ আমার ফার্স্ট থেকে ইয়া ছিল বাইরে, দেশের মানুষ এগুলো বুঝবে না, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিচ্ছে বলে ফ্যামিলি থেকে বুঝছে, বাইরের মানুষ বোঝে নাই। তখন দেখা গেলো বেশ কিছু বন্ধু বান্ধব হয়তো মানে কিছু একটা বিহেভ করছে যেটা আমার পছন্দ হয় না বা আমি ডিজার্ভ করতাম না, সো এরকম বেশ কিছু মোমেন্ট আমার লাইক এক্সপিরিয়েন্স করছি, সো যেটা আমার জন্য প্লেজেন্ট ছিল না অফকোর্স। সো এই মোমেন্ট গুলো ওর সাথে আমার কখনো হয় নাই, ও লাইক আমাকে বেশ সাপোর্ট দিচ্ছে, যে ও জানে যে অ্যাকচুয়ালি আমি লাইক আমি কি জন্য ট্রাই করতেছি বাইরে, অ্যান্ড অ্যাকচুয়ালি এটা ওর্থ কিনা। সো হ্যাঁ, এই জন্য আমি ওকে অ্যাপ্রিশিয়েট করি। সো হ্যাঁ, এটাই লাইক ডাউন ফেজ তো থাকবেই সবার কম বেশি, বাট ওইটাকে ওভারকাম করলে, যেমন ওভারকাম করলে ডিসাইড স্কুল তোমাকে পডকাস্টে ডাকবে, তুমি এইভাবে সুন্দর একটা স্টুডিওতে বসে কোপ দিয়ে কথা বলবা, বেশি ঠান্ডা লাগে, হ্যাঁ আরো কমাই দিতে এত ঠান্ডা এসে তো দরকার নেই। এক্স্যাক্টলি, সেইটাই। সো ডাউন ফেজ থাকবে, বাট ওভারকাম করলে ডিসাইড স্কুল। ডাউন ফেজে ছিলাম এতক্ষণ, এখন ওভারকাম করছি, ঠান্ডা ছিল ভাই। এক্স্যাক্টলি। হ্যাঁ, এবার তোমারটা বলো। তোমার ডাউন ফেজ ছিল আসলে? তুমি তো আসলে প্রো। আমার সবটুকুই ডাউন ফেজ ছিল বেসিক্যালি। মেন্টর ডাউন ফেজে ছিল, মেন্টি কিভাবে ডাউন ফেজে থাকে? ডাউন ফেজে আসলে ছিল, কারণ ডাউন ফেজ বলবো না, ওয়েল
আমি 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 আসলে জিনিসটা এইভাবে বলতে চাই, আমার ফিলোসফি ডিফারেন্ট। আমার কাছে ডাউন ফেজ আপ ফেজ বলে ওভাবে ডিফাইন করা না উচিত না। অ্যাজ লং অ্যাজ আই এম ব্রিদিং আমি জীবিত আর কি। ও একটা মিম ভাইরাল হচ্ছে, ঠিক আছে, ওই যে বলে এখানে কি কোনো লাইক একজন মরে যাচ্ছে সামথিং লাইক দ্যাট, কোলাপস করছে, বলছে ইজ देयर এনিওয়ান ডক্টর অর সামথিং লাইক দ্যাট, ডক্টর আছে কিনা? সো একজন আসে, হ্যাঁ আমি ডক্টর। বলে ওর কি সমস্যা হচ্ছে? বলে আমি ডক্টর ইন ফিলোসফি। বলে শোনো শোনো, বলতেছে হি ইজ গোইং টু বি ডেড। তো বলে ডিড হি অ্যাকচুয়ালি লিভ? সো এরকম ওর কথাবার্তা ফিলোসফিক্যাল ডক্টর, ঠিক আছে, ওর কথাবার্তা এরকম, মানে ফিলোসফি দিয়ে কোপ দিয়ে দিবে তোমার। যেমন বললো অ্যাজ লং অ্যাজ আই এম ব্রিদিং আই এম ওকে। ডাউন ফেজ আপ ফেজ বলতে এগুলো লাইফের পার্ট। এখানে ডাউন আপ বলতে আসলে তেমন কিছু না, জাস্ট সামান্য হয়তো রেজাল্ট পাওয়ার পর ওয়াও ভালো লাগছে, ওই 5-10 মিনিট ডোপামিন হ্রাস হইলো, এই শেষ, এটাই। আর বেসিক্যালি আমরা সবাই সবসময় লাইফের ডাউন ফেজেই আই গেস থাকি, আর ডাউন ফেজ বলা উচিত কিনা আমি জানি না। মাঝে মাঝে লোকসানে থেকে মাঝে মাঝে লাভ করি, এটা সবারই থাকবে কম বেশি। তো ওরকম কোনো লাইক ক্রাক্স মোমেন্ট ছিল না যে হঠাৎ করে কিছু একটা হয়ে গেছে, এরকম কিছু না, কাইন্ড অফ গ্র্যাজুয়ালি ছিল সবকিছু মোটামুটি নরমাল। আচ্ছা, আমি একটা কথা শুনছিলাম যে কায়েস্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইয়ের জন্য অলিম্পিয়াড যারা থাকে তাদের একটা প্রায়োরিটি থাকে, আর নন অলিম্পিয়াড তাদের একটু কষ্ট হয়। এইটা আমরা খুবই ভালোভাবে অ্যানসার দিতে পারবো, কারণ বলি তুমি হচ্ছে অলিম্পিয়াড ব্যাকগ্রাউন্ডে, হচ্ছে নন অলিম্পিয়াড ব্যাকগ্রাউন্ডে। এক্স্যাক্টলি। সো কায়েস্টের প্রিভিয়াস হিস্ট্রি যদি দেখো, স্ট্যাটিস্টিক্যাল ডাটা বলে যে কায়েস্টে নরমালি অলিম্পিয়াড ব্যাকগ্রাউন্ড থেকে বেশি প্রেফারেন্স দেয়। কেন দেয় জানি না, বাট দেয়। সো আমার জন্য হয়তো এইটা আমার জন্য একটা পজিটিভ দিক ছিল, কারণ অলিম্পিয়াড রিলেটেড আমার বেশ কিছু অ্যাচিভমেন্ট, সো এটা আমার জন্য এই জন্য হেল্প করছে। বাট নন অলিম্পিয়াড ব্যাকগ্রাউন্ড থেকে ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্ট যারা দেখতেছে আই গেস তারা নন অলিম্পিয়াড ব্যাকগ্রাউন্ড থেকেই থাকবে। সো তারা কিভাবে অ্যাকচুয়ালি কায়েস্টে যেতে পারবে এইটা ও বেশি ভালো বলতে পারবে। সো ওয়েল আমি আমার ব্যাপারটা বলতে পারবো, বাট নন অলিম্পিয়াড ব্যাকগ্রাউন্ড থেকে আসলে কিভাবে যাওয়া পসিবল এটা ইন জেনারেল ওভাবে বলতে পারবো না। কেন, ওই যে এসএটি তে লজিক্যাল রিজনিং করছি তো এইজন্য খুব এক্সট্রিম জিনিস আসলে বলা যায় না। আমি বলতে পারি না যে এই ফলো করলে মোটামুটি ম্যাক্সিমাম সবাই যাবে, এটা হয় না। মানে তুমি কোন প্রসেসটা ফলো করছো? কারণ তুমি তো হচ্ছে নন অলিম্পিয়াড ব্যাকগ্রাউন্ডে ছিল, সো আমাদের স্টুডেন্ট অনেকেই আছে নন অলিম্পিয়াড ব্যাকগ্রাউন্ডে। ওই ডিফারেন্সটাতে আমি আসতেছি যে কায়েস্টে আমার জন্য বেনিফিট যেটা ছিল বা আপার হ্যান্ড যেটা ছিল, কায়েস্ট কিন্তু একাডেমিক ফোকাসড। ওখানে একটা স্পেসিফিক অপশন ছিল ইসের মধ্যে, একাডেমিক্স যে সেকশনটা ছিল ওখানে ছিল যে তোমার স্কুল পাসিং এক্সামের রেজাল্ট অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন রেজাল্ট, এইটা তুমি ইনপুট দিতে চাও কিনা। ইউএসএ তে যেমন তোমার গ্রেডটা দেখবে, বাট তুমি তোমার দেশে কোনো অ্যাডমিশন লাইক প্রসেস হয় কিনা এই রিলেটেড কোনো জিনিসপাতি ওরা কিন্তু কখনো আস্ক করে না। সো আচ্ছা, কায়েস্টে কি মানে কোরিয়াতে কি কাইন্ড অফ হচ্ছে তোমার বাংলাদেশের মতো অ্যাডমিশন সিস্টেম চলে? কায়েস্টে নরমাল কোরিয়ান যারা এন্ট্রি নেয় খুব সম্ভবত চলে, বাট ওদের মেবি একটু ডিফারেন্ট আই গেস চলে। বাট ওদের ইউনিভার্সিটি অ্যাডমিশনটা এইরকমই না, এক্সাম দিয়ে ঢুকতে হয় আই গেস ইউএস এর মতো তো হলিস্টিক মেবি না হলিস্টিক আমি যতদূর জানি। সো আই গেস এই জন্য আমি শিওর না, আমি আমার কোনো কাছে কোনো এভিডেন্স নাই প্রপার, মানে আমরা যতটুকু জানি সেটা থেকে বলতেছি। সো ওরা এই জন্য ইউনিভার্সিটি অ্যাডমিশনটাকে হয়তো একটা প্রায়োরিটি দেয়, অথবা স্কুল হাই স্কুল পাসিং যে তোমার এক্সাম ও সামথিং এই জিনিসটাকে। ওই জায়গাটাতে আমি আমার বাংলাদেশের যে ইউনিভার্সিটি অ্যাডমিশনগুলো ছিল ওই জিনিসগুলো আমি মেনশন করেছিলাম, যে আমার বুয়েট র্যাঙ্ক, ডিইউ র্যাঙ্ক এইসব প্লাস। আচ্ছা, আমার হচ্ছে যে এইচএসসি তে আমার যেটা রেজাল্ট ছিল ওইটা, আর মেবি বুয়েটের ওই রেজাল্ট, এই দুইটা আমি মেনশন করেছিলাম। আই গেস ওই দুইটা আমাকে একাডেমিক্যালি একটু বেশ স্ট্রং পজিশনে রেখেছিল, ঠিক আছে। এইটা আমার তো নর্মাল ট্রিভিয়াল কিছু অলিম্পিয়াড অ্যাওয়ার্ডস ছিল, অ্যাওয়ার্ড সেকশন 5টা, আমি 5টাও আসলে দেই নাই, আমি 4টা দিয়েছিলাম। আইওআইএমসি ছিল, কিউসিসি ছিল, স্কলারশিপের একটা ছিল, আর একটা কেমিস্ট্রি অলিম্পিয়াডে ন্যাশনাল একটা প্রাইজ পেয়েছিলাম, আমি 18th ছিলাম 2024 লাস্ট যেটা হইলো ওইটাতে। সেই 4টা অ্যাওয়ার্ডস দিয়েছিলাম, আমার কোনো ইন্টারন্যাশনাল ছিল না। বাট একাডেমিক্যালি স্ট্রং হয়তো ওই যে আমার বাংলাদেশে অ্যাডমিশন র্যাঙ্ক ওইটা থেকে হয়তো কাইন্ড অফ জিনিসটা ওরা বুঝতে পেরেছিল, বা ওইটা হয়তো আমাকে হেল্প করেছিল। সো এই রিজনে যেমন আমারটা কিন্তু কাইন্ড অফ একটা মানে একটু ডিফারেন্ট কেস ছিল। নর্মালি যেটা হয় অ্যাডমিশন এক্সাম দেওয়ার আগে, বাংলাদেশে অ্যাডমিশন দেওয়ার আগে মানুষ অ্যাপ্লাই করে বাইরে। আমার জিনিসটা ছিল অ্যাডমিশন দেওয়ার পর আমার কাছে একটা র্যাঙ্ক ছিল কাইন্ড অফ বাংলাদেশের র্যাঙ্ক, এই জন্য আমি দিতে পেরেছিলাম।
সো হয়তো নতুন যারা অ্যাপ্লাই করছে, যারা গ্যাপ ইয়ার না নর্মালি অ্যাপ্লাই করছে, ওরা হয়তো ওই জিনিসটা দিতে পারছে না। বাংলাদেশে কোনো একটা অ্যাডমিশন র্যাঙ্ক কিরকম বা কি, এটা হয়তো ওরা দিতে পারে, এক্সামেই বসে নাই। সো আমি অ্যাকচুয়ালি ওই দিক থেকে বলতে পারবো না যে নন অলিম্পিয়াড থাকলে বা ওই সিনারিওতে ইন জেনারেল কি প্রসেস ফলো করা উচিত নন অলিম্পিয়াড ব্যাকগ্রাউন্ড থেকে যাওয়ার জন্য। বাট একটা জিনিস এটা নিয়ে খুব বেশি টেনশন করা দরকার নেই, কারণ নন অলিম্পিয়াড ব্যাকগ্রাউন্ডের অনেকেই কায়েস্টে পড়ছেন আমাদের সিনিয়ররা। সো এমন না নন অলিম্পিয়াড থেকে গেলে একদম যাওয়াই যাবে না, গেলে আগে বাংলাদেশে অ্যাডমিশন দাও, ভালো র্যাঙ্ক করো, তারপর যাও, এরকম কিছু না, যাওয়া যাবে। বাট জিনিসটাকে বুঝাইতে হবে, দিন শেষে ইউনিভার্সিটিকে বুঝাইতে হবে যে ভাই আমি কাইন্ড অফ তোমাদের সিলেবাস কেপাবল, তোমাদের সিলেবাসকে ফলো করার জন্য। এই জিনিসটা তো আমার জন্য ডিফারেন্ট ছিল। এবারও লাইক আমাদের যে মাহিদ আছে, মাহিম রাইট, আচ্ছা হ্যাঁ এই মনে পড়ছে, ভালো বলছে। মাহিম কিন্তু আমাদের এক ইয়ার জুনিয়র না, এক ইয়ার জুনিয়র আমাদের সাথেই যাচ্ছে, এই ফলে যাচ্ছে। ওর জিনিসটা নিয়ে আমি কম জানি, তুমি মনে হয়? আমিও এক্স্যাক্টলি জানি না, বাট ও অলিম্পিয়াডে আমার আই গেস করে নাই, সো ও নন অলিম্পিয়াড ব্যাকগ্রাউন্ড থেকেই। বাট ও কোনো লাইক ওর একাডেমিক বলো, এসএটি স্কোর বলো, ওর যেসব প্রজেক্ট নিয়ে কাজ করছে এগুলো সব ডিএলএমসি তে ছিল। তো সো ওর এসএটি অপশনাল ছিল, এসএটি অপশনাল ছিল। আই গেস তাইলে ওর সাথে কথা বলে আরো ভালো আইডিয়া পাওয়া যেত। আমি একটা জিনিস ইনফরমেশন জানি, ও কোন একটা প্রজেক্ট বা কম্পিটিশন এটা পার্টিসিপেট করার জন্য সাউথ কোরিয়াতে গিয়েছিল অলরেডি একবার। ওই যে দেয়ার ইজ দেয়ার ইজ আ স্পাইক, হ্যাঁ ওকে আমি কিছু একটাতে খুব ভালো কিছু একটা করছি, হ্যাঁ কিছু একটা হইছে লাইক সাউথ কোরিয়াতে গেছিল বেসিক্যালি, ঠিক আছে। সো ওই জিনিসটা হয়তো ওকে ওই যে আপার হ্যান্ড বুস্টটা দিয়েছে। আমাদের সাথে আরেকজন যে যাচ্ছে কবির ইংলিশ মিডিয়াম, ওর এসএটিও আছে, ও এপিএইচও আছে, তো ও বেসিক্যালি যাব সব দিকে। আচ্ছা এই যে গ্যাপ ইয়ার নিয়ে যেটা বলো, তোমাদের তো গ্যাপ ইয়ার আছে, সো গ্যাপ ইয়ারটা কতটুকু মানে হয় যে গ্যাপ ইয়ার থাকলে চান্সেস একটু কমে যায় ইউনিভার্সিটি স্কলারশিপের ক্ষেত্রে, বা এই জিনিসটা তোমরা কিভাবে এক্সপ্লেন করতে চাও যে একজন স্টুডেন্টের গ্যাপ ইয়ার আছে, সে অ্যাপ্লাই করতে চাচ্ছে বাট ভয় পাচ্ছে যে না আমার গ্যাপ ইয়ার আছে, এখন আমার অ্যাপ্লাই করা উচিত হবে কিনা? আই উড সে এটা দুইটা অ্যানসার আছে, আমি ফার্স্টলি আমারটা দিই, তুমি দাও। ওকে, সো ইউএস রিলেটেড আগে বলি। ইউএস রিলেটেড কি হয়, ওখানে একটা অপশনসই থাকে 250 ওয়ার্ডের মতো একটা জায়গা থাকে, তুমি গ্যাপ ইয়ার নিয়ে এক্সপ্লেইন করতে পারবা যে আই ডিড দিস। সো ওখানে তুমি যদি ওদের কনভিন্স করতে পারো যে এই সময়টাতে আমি প্রোডাক্টিভ কাজবাজি করছি এবং আমি এই গ্যাপ ইয়ারটা হুদাই নেইনি বাড়ি বসে গেম খেলার জন্য, আমি এটা অ্যাকচুয়ালি আমার লাইফে প্রোডাক্টিভ কিছু করার জন্য, এটা আমার জন্য জরুরি ছিল, এই জন্য নিয়েছি, এটা যদি বুঝাতে পারো দ্যাটস ওকে ফর ইউএস। কোরিয়ার জন্য টু বি অনেস্ট আমার তো গ্যাপ ইয়ার ছিল, আমি গ্যাপ ইয়ার নিয়ে কোনো কথাই বলি নাই, কোনো অ্যাপ্লিকেশনে নট ইভেন এ সিঙ্গেল ওয়ার্ড যেখানে আমি বলেছি যে আমি গ্যাপ ইয়ার এই করছি। সো আই উড সে যে আমি কিন্তু আমরা দুইজনই কিন্তু লাইক চারজনই যারা যাচ্ছি ফুল রাইড স্কলারশিপে। সো আমাদের ওখানে হাউজিং গ্যাপ ইয়ার আছে, আর সবার গ্যাপ ইয়ার নেই, আমাদের দুইজনের গ্যাপ ইয়ার আছে, আর আমাদের জুনিয়র যে হ্যাঁ ওদের দুইজনের গ্যাপ ইয়ার নাই। সো এখান থেকে লাইক আমাদের ডাটা অ্যানালাইসিস করলেই ওরা বুঝতে পারবে লাইক গ্যাপ ইয়ার স্কলারশিপের জন্য তো কোনো ফ্যাক্ট করতেছেই না, কজ আমরা সবাই কোনো স্কলারশিপ। অ্যান্ড ইউএস এর জন্য লাইক আমরা যেহেতু চান্স পাই নাই, সো ওইটা নিয়ে কথা বলে এক্সট্রিম হয়ে যাবে, ওটা দরকার নাই। সো এভিডেন্স নাই ওই যে এসএটি থেকে, ঠিক আছে। সো হ্যাঁ এটাই যে গ্যাপ ইয়ার আমার মনে হয় না, পার্সোনাল অপিনিয়ন, যে ফর কায়েস্ট আর কি গ্যাপ ইয়ার ইট ডাজন্ট। আমাদের দুই একজন সিনিয়রও আছেন আমাদের মতো গ্যাপ ইয়ার ছিল তাদেরও। আচ্ছা এই যে ইউএসএ তে যেমন তুমি ওখানে মেনশন করার একটা জায়গা থাকে যে গ্যাপ ইয়ার আছে কিনা, কাজটা তো এরকম জায়গা নাই, তুমি বললে হচ্ছে তুমি ওটা মেনশনও করো না। সো যদি কেউ মেনশন করে ফেলে সেক্ষেত্রে কি কোনো ইয়া হবে তোমাদের আইডিয়া আছে? আই উড সে নো কজ আমার একটা সিনিয়র করছে, সে আমাকে বলছিল যে তুমি করতে পারো, ওখানে একটা লাইক এক্সট্রা লাইক ফিফথ নাম্বারে সেটা তুমি এক্সট্রা কিছু চাইলে বলতে পারো, ওখানে যে তোমার লিমিটেড কোন একটা প্রম্পট থাকবে ওইটা ফলো করে লিখতে হবে এমন না, তুমি চাইলে নিজে থেকে এক্সট্রা কিছু বলতে পারবা। সো ওখানে অনেকে মেনশন করে যে আমার গ্যাপ ইয়ার এই করছি, বাট ফর মি আই থট যে এটা আননেসেসারি একটা জিনিস আমার কাছে মনে হয়েছে আমার প্রোফাইল অনুযায়ী। সো এটা তোমাকে ডিসিশন নিতে হবে যে তোমার প্রোফাইল অনুযায়ী এটা কি অ্যাকচুয়ালি মেনশন করা উচিত কি না।
সো এটাই সেম অর্পণেরও হ্যাঁ হ্যাঁ আমি আসলে গ্যাপ ইয়ার মেনশন করি নাই কোথাও, ওগুলো আমরা পার্সোনাল। আর as আমরা যেহেতু একসাথে মোটামুটি অ্যাপ্লাই করছি সবাই সেম ভাবে আইডিয়া রেডি নিয়ে, সো আমরা মোটামুটি করে নিয়েছি। আচ্ছা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, হোয়াই সাউথ কোরিয়া? মানে guys, আরে ঠিক আছে সবাই করে। বলো তারপরে বলতেছি। মানে তোমাদের কি কোরিয়ান ড্রামা বা কে ড্রামা এগুলোর প্রতি ওকে আমি বলি, অনেকগুলো পয়েন্ট আছে এখানে কথা বলার। ফার্স্ট অফ অল একটা পয়েন্ট তো শিওর যে কাস্ট এটা Academically, খুবই ভালো, academically। এটার বাইরে বলো আর কি। এটার বাইরে হলো পিআর এর কথা অলরেডি মেনশন করছি, অলরেডি যারা আছে তারা বড় ভাই যারা আছে, এইটার একটা পয়েন্ট। বাট কায়েস্টে আমার পড়ার ইচ্ছা, টু বি অনেস্ট, মানে আমি তো জানতাম কায়েস্ট বেটার, বাট আমার ইচ্ছা ছিল যে মেক আমেরিকা গ্রেট এগেইন এর জন্য যে আমি কাজ করবো, ঠিক আছে, মেগা ফর্ম করবো, ঠিক আছে, আমেরিকায় যাই কোপ দিয়ে দিব। সো আমেরিকায় তো ইএফসি এর একটা ফ্যাক্টর থাকে, খুব বড় ফ্যাক্টর। সো ফাইনান্সিয়াল কিছু লাইক ব্যারিয়ার ছিল, যেটা আমার মনে হয়েছে যে এটার জন্য ইউএস ইজ নট এ গুড ফিট ফর মি রাইট নাও। সো তখন আমাকে ডিসিশন নিতে হয়েছিল যে নাও হোয়াট, এত বছর করলাম, সো এখান থেকে তো কোনো পিছিয়ে আসার সুযোগ নেই। সো নাও হোয়াট? সো এই কোশ্চেন যখন করছি, একটাই ইউনিভার্সিটির নাম ফার্স্টে মাথায় আসছে, সেটা কায়েস্ট। কজ কায়েস্টের লাইক কোরিয়ার স্পেসিফিক যদি কায়েস্ট নিয়ে সবাই জানে মোটামুটি ভালো, আমার মেনশন করার দরকার নেই। রিসার্চ বলো, ইন্টার্নশিপ অপরচুনিটিস বলো, তুমি যদি একাডেমিয়া লাইনে যাইতে চাও, অথবা তুমি যদি ইন্টার্নশিপে লাইক ইন্টার্নশিপ না সরি লাইক ইন্ডাস্ট্রিতে যাইতে চাও, যে কোনো ফিল্ডেই তুমি বেশ ভালো লেভেলেই লাইক অপরচুনিটিস আছে, ওখানে করতে পারবা যে কোনো কিছুই। অ্যাপার্ট ফ্রম দিস, যদি জাস্ট কোরিয়া নিয়ে বলি, অফকোর্স আমার কোরিয়া নিয়ে লাইক বেশ কিছু ফ্যাসিনেশন, ওদের কালচার নিয়ে আমার বেশ কিছু ফ্যাসিনেশন আছে। বাট আই এম নট কে লাইক ড্রামা ফ্যান অর কে পপ ফ্যান। সো চিনি, আমি ব্ল্যাক পিঙ্ক চিনি, আমি বিটিএস চিনি, বাট আই এম নট এ ফ্যান অফ দেম। বাট স্টিল আমার ওদের কালচারটা বেশ ইন্টারেস্টিং লাগে। আর সাউথ কোরিয়ার হ্যাঁ ওভারঅল বেশ ভালোই লাগে, বাট ওই রকম যে রিজিড কিছু আছে যে এইটার জন্যই যাইতেছি, বিটিএস এর কনসার্ট দেখবো বলে যাইতেছি, ব্ল্যাক পিঙ্ক আর্মি আমি, এইসব কিছু অ্যাকচুয়ালি নাই টু বি অনেস্ট। আচ্ছা সো অর্পণের আমার জন্য এগুলো অপশন এলিমিনেট করার মতো ও আরেকটা পয়েন্ট আমি বলি, ঠিক আছে, আরেকটা পয়েন্ট হলো আমার বন্ধু ভাই আবার রোমান্টিসাইজ করতে, ও আচ্ছা সরি যে একদম ঘুরে বেড়াবো, কায়েস্ট পুরো কোপ দিয়ে দিব দুজনে একসাথে, কোরিয়া হাতের মুঠোয় থাকবে। হ্যাঁ কোরিয়া হাতের মুঠোয়। আমার জন্য অপশন এলিমিনেট করার মতো ছিল ব্যাপারটা। আমি 4টা কান্ট্রিতে অ্যাপ্লাই করছিলাম, ইউএস, ফিনল্যান্ড, হাঙ্গেরি, সাউথ কোরিয়া। সাউথ কোরিয়াতে বললে বোঝায় যে সাউথ কোরিয়াতে অ্যাপ্লাই করছি, আমি এটাকে সাউথ কোরিয়া বলি না, বেসিক্যালি আমি কায়েস্টে অ্যাপ্লাই করছি। হ্যাঁ সাউথ কোরিয়াতে আরো ডিফারেন্ট ভাবে করা যায়, জিকেএস আছে, গভর্নমেন্ট কোরিয়ান স্কলারশিপ মনে হয়, ওটা অনেক ভালো প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ, অনেক বেশি স্কলারশিপের অ্যামাউন্ট অনেক বেশি। জিকেএস আমি করি নাই, জিকেএস অনেকেই করে, জিকেএস নিয়ে আইডিয়াও নাই, হোয়াটএভার। ইউএস এ সবগুলো রিজেকশন ছিল, ফিনল্যান্ডে 2টা ইউনিভার্সিটিতে করেছিলাম, আলতো আর হচ্ছে ট্যাম্পিয়ার। আলতোতে 25% পেয়েছিলাম মনে হয় স্কলারশিপ, টিউশন ওয়েভ, আর ট্যাম্পিয়ার হচ্ছে 50%। সো ওই দুইটার মধ্যে ফিনল্যান্ড অবভিয়াসলি ইউরোপ কান্ট্রি, ভাই টাকা তো লাগবে। সো ওই যে আমি যদি ট্যাম্পিয়ারেও যাইতাম, তবুও আমার দেখা যাইতো যে যত টাকা লাগতো ওইটা আমার ফ্যামিলি অ্যাফোর্ড করতে পারতো না। আচ্ছা ওইটা বাদ, অপশন গেল, অপশন এ তো গেল, অপশন বিও গেল। অপশন সি তে ছিল হাঙ্গেরি। হাঙ্গেরি রেজাল্ট অবশ্য পরে দেয়, কায়েস্টের রেজাল্ট আর অনেক পরে দিয়েছে হাঙ্গেরি রেজাল্ট, কয়েকদিন আগে। হাঙ্গেরিটা হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ, বাংলাদেশ আর হাঙ্গেরির গভর্নমেন্ট মিলে কম্বাইন্ড স্কলারশিপ, স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম, এটা মোটামুটি সবাই জানে। সো ওটাও ফুল রাইট স্কলারশিপই, ওটাও আমি পেয়েছিলাম ফরচুনেটলি। বাট তার আগে আমি কায়েস্টে অলরেডি কমিট করে দিয়েছিলাম। সো এই যে হাঙ্গেরি আসলে এলিমিনেটিং অপশনের মধ্যে আসে নাই, কারণ তার আগে কায়েস্টকে আমি চুজ করেছিলাম। কারণ হাঙ্গেরিকে বাদ দিয়ে কেন কায়েস্টকে চুজ করা, আমার কাছে মনে হয়েছিল যে ওই তো পিআর একটা ব্যাপার, আমি সিনিয়র পাচ্ছি, মানে হাঙ্গেরিতে আমার ওইরকম কমিউনিটির কেউ ছিল না, হাঙ্গেরিতে খুব পরিচিত কেউ আমার ছিল না। বাট কায়েস্টে ওই যে অলিম্পিয়াড আমি একদম না করলে মোটামুটি 2-3 জন মানুষকে চিনতাম। সো মিনহাজ ভাই রাইট, এন্ড ওই অলিম্পিয়াড কমিউনিটি, হাঙ্গেরিতে অলিম্পিয়াড কমিউনিটির মানুষ আমি যতদূর খোঁজ দিয়েছি খুব কম এই রিলেটেড। সো অলসো হাঙ্গেরিতে বেসিক্যালি এসএটি বা এই জাতীয় অত কিছু জিনিস লাগে না। সো আমার ব্যাকগ্রাউন্ডের সাথে বেসিক্যালি কায়েস্টটা খুব ভালো করে ম্যাচ করতো। অলসো একাডেমিক্স
প্লাস ভালো ইউনিভার্সিটি এবং আমার নিশ কমিউনিটিও আছে যারা আমাকে হেল্প করতে পারবে। সো এই সবকিছু মিলাই ডিসিশন নিলাম যে ওকে ফাইন কাস্ট, দেন হচ্ছে ওখানে আমি কমিট করি। এটা হচ্ছে কাস্ট। আরিফ ভাইয়ের কথাও বলতে পারো এখানে। আরিফ ভাই, হ্যাঁ আরিফ ভাই ছিলেন, উনি বিটিএস তে এখন আমাদের সিনিয়র। উনি হাঙ্গেরিতেই বেসিক্যালি আন্ডারগ্রেড করেছেন, ইরাসমাস করেছেন, তারপর খুবই প্রেস্টিজিয়াস ইরাসমাস। নেক্সট হয়তো পিএইচডি করতে পারেন। সো ওনার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই আসলে কি করা উচিত। উনি আমাকে বলেছিল যে ওকে, তুমি যেহেতু কাস্টে পেয়েছো, আই উড সাজেস্ট যে তুমি কাস্টেই কমিট করো। এন্ড অলসো এখানে একটা ব্যাপার, আমি কেন হাঙ্গেরিতে করেছিলাম অ্যাপ্লাই, ফিনল্যান্ডেও কেন মানে করেছিলাম, ব্যাকআপের থেকে বড় আমার একটু ইউরোপ নিয়ে ফ্যাসিনেশন ছিল। আমি আমার ইউরোপ ফ্যান টাইপের, আমি ইউরোপ ঘুরতে যাই, ইউ নো দ্য রিজন। সো ইউরোপে যাওয়ার ইচ্ছা ছিল, ঘুরতে টুরতে যাওয়ার ইচ্ছা ছিল, এই রিলেটেড কাজ বাজ, এই জন্য ইউরোপে করছিলাম বেসিক্যালি। তো আমাদের কায়েস্টের একজন সিনিয়র আছেন, উনি 3-4 বছর সিনিয়র আমাদের। উনি কায়েস্ট থেকে আন্ডারগ্রেড করে এখন উনি প্যারিসে আছেন। সো ওই জিনিসটা দেখলাম যে আকিব ভাই, রাইট, আকিব ভাই। সো আমার ইউরোপে যাওয়ার জন্য আসলে হাঙ্গেরিতে পড়ার দরকার নেই, আমি চাইলে কায়েস্ট থেকেও পরে আবার ইউরোপে যাইতে পারি। সো সবকিছু মিলে মনে হলো যে ওকে যাই, একটু নিগা হইলেও সাদা পেতে। মেইন পয়েন্ট হলো কায়েস কিন্তু সেরা, ঠিক আছে? মেইন পয়েন্ট ওর হচ্ছে কালচার, ওর হচ্ছে পড়ালেখা। কালচার আই উড নট সে যে কালচার, মানে সবকিছু মিলাই অ্যাকচুয়ালি। কালচার ভালো লাগে, বাট ও প্যান বাংলাদেশ কালচার তো বাংলাদেশের সেরা। এটা তো অবশ্যই, নিজ দেশের কালচার তো অবশ্যই। এই তো টোটালি তোমাদের তাহলে তো জার্নি তো এরকমই নাকি? এইরকমই। ফ্যামিলি রিঅ্যাকশন কেমন ছিল? আমি বলি ফার্স্ট, ঠিক আছে? আর ওর ফ্যামিলি থেকে জানি কিন্তু কেমন, ওই যে সকালে ফোন করছিলাম তোমারে চান্স পাওয়ার পর। আচ্ছা ওই দিন ওর হচ্ছে ফ্যামিলি, যেহেতু ফ্যামিলি থেকে ও এটা প্রতি আসছে, এটা জানতে এই জন্য আমার ইন্টারেস্টিং লাগছে, দেখি ওর ফ্যামিলি কি বলে। 21 মার্চ সামথিং লাইক দ্যাট, ওইরকম মার্চের লাস্টের দিকে। কোন একদিন যেদিনে হয়তো মোস্ট প্রবাবলি ব্রাজিল আর আর্জেন্টিনার ম্যাচ ছিল, সকালে 8টা আর 7টা, খেয়াল নেই, 7টার দিকে হয়তো, আর 7টার দিকে বা কিছু একটা। সো আমার বেশি এক্সাইটমেন্ট ছিল, ঠিক আছে, ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ দেখবো বা কোন একটা ওই টিমের ছিল, সেই ম্যাচটা দেখবো। রেজাল্ট দিলে তাড়াতাড়ি ম্যাচে ঢুকবো, রেজাল্ট না দিলে ঢুকতে পারতেছে না। খালি রিফ্রেশ করি, রাত্রে ঘুমাই নাই, সবাই ঘুমাই নাই, রিফ্রেশ করি, তুম করে দেখি রেজাল্ট আসছে, কংগ্রেচুলেশনস, কাটছি, খেলা দেখছি, দিদিরে বলছি যে চান্স পেয়ে গেছি, দিদি এরপর সব মার্কেটিং করে দিচ্ছে, আমার যত আত্মীয় স্বজন আসতে পারে লাফালাফি শুরু করে দিচ্ছে, আমার মা ঘুম দিয়ে উঠে নাচানো শুরু করে দিচ্ছে। সো এরপরে আই গেস খেলাটা দেখা শেষ। তারপরে আমার ফ্যামিলির, আমার থেকে লাইক আমার নিয়ে তো বেশি টেনশন, তারপরে টেনশন হলো ওরে নিয়ে, লাইক অর্পণ দেখ, অর্পণের ব্যবস্থা, সবারই এরকম একটা ফ্রেন্ড থাকে, অর্পণ না গেলে তো, মানে অর্পণে না হলে তো আসলে ঝামেলা, একা যাবি না, অর্পণের কথা আগে, ও গেল সেরা। সো অর্পণের ফোন করলাম, সো অর্পণের ফার্স্ট অফ অল শুনলো, ও রেজাল্ট দেখে নাই নিজেরটা। সো আমি তো ভাবছি শিট, তাইলে কি রিজেক্ট খাইলো কিনা, এখন তো আমার তাহলে মারা দিতে পারে যদি দেখে রিজেক্ট খাইছে। সো আমি বললাম দেখো সমস্যা নেই বন্ধু, তোমার তো প্রোফাইল ভালো, দেখো। ও তো ভাবছে, কি ভাবছিল তখন তুমি বলো তোমারটা। লাইক তারপরে যখন ও পরবর্তীতে বললো, মানে খুবই ক্যাজুয়ালি বলছে, আমি পাইছি, ক্যাজুয়াল, মানে এটা ইটস নট কোনো অনুভূতি সেরকমই নাই, তাই তো? টপার তো এরকমই। সো আমি শুনে বললাম পাইছো, তো একটু এক্সাইটমেন্ট, আমি মনে ভাবতেছি এক্সাইটমেন্ট নেই ছেলের, যাই হোক মনে কি এটা তো জানি না, যাই হোক। তা আমি আপনার ফ্যামিলি তো তারপর সেই হইল খুশি, দুইজন যাচ্ছে, আমার দাদুরে ফোন করলাম, আরে 2জন যাইতেছে। আর যেহেতু আমরা নিজেদের লাইক আমাদের গ্রামের বাড়িতে ঘোরাঘুরি করি, সো আমাদের ফ্যামিলিও চিনে, সবাই 2জনকে চিনে। সো আমাদের 2জনের মা হচ্ছে অনেক আগে থেকে পরিচিত, হ্যাঁ, আমরা যখন চিনি না ফ্রেন্ড হিসেবে চিনি না, তখন মারা বা চিনে। সো এক্স্যাক্টলি, সো আমার রিঅ্যাকশনটা এরকম ছিল, মিক্স টাইপের, অনেক লাইক ডিফারেন্ট কাইন্ড অফ ইমোশন। সো তোমারটা তো বলো। আমার হচ্ছে লাইক কি বলবো, আমি রিস্কে ছিলাম, তো রিস্ক আমিও ছিলাম, রিস্ক ওর অনেক বড় রিস্ক ছিল, ওর রিস্কটা অনেক বেশি ছিল। আর আমিও মোটামুটি একটা রিস্কে ছিলাম। তো রেজাল্ট দেওয়ার পর আমার মনে হয় যে ওকে, আই গেস বাঁচিয়ে গেছি এই যাত্রায়।
So, ঠিক আছে যে রিস্ক আরো সবসময় বলতো যে যখন অ্যাপ্লাই করতাম আমি বলতাম হ্যাঁ। লেটস সে যে দুইজনের সাথে কাইসে যাইতেছে কি মজা হবে, তো বলে এই দুনিয়া উল্টে পাল্টে যাবে, লাইক এটা কোনোদিন পসিবল না। তুমি চিন্তা করো এটা কখনো পসিবল, এত ফেভারেবল কেন হবে? ইভেন আমার যাই হোক হোয়াটএভার, এটা পসিবল, খুব রেয়ার একটা অকেশনে পসিবল হচ্ছে। এখনো বলে যে দেখা গেল প্লেনে উঠতে দিল না, কি হবে? তো এখানে একটা জিনিস মেনশন করিনি, সিরিয়াস ব্যাপার, সেটা হচ্ছে মেন্টর নিয়ে আমি দুই তিনজনের নাম ভুলে গেছিলাম, আমার মনে ছিল না। কায়াস রিলেটেড অ্যাপ্লিকেশনের জন্য মিনহাজ ভাই যিনি মেনশন করেছিল সানি, উনি অলিম্পিয়াড আইজিএসও মেডালিস্ট, উনি আমাকে খুবই হেল্প করছিলেন। আমার এসে গুলা রিভিউ করে দিয়েছিলেন উনি, প্লাস অ্যাপ্লিকেশনের কায়াস্টের স্পেসিফিক অ্যাপ্লিকেশনের বাদ বাকি সব সেক্টর নিয়ে মোটামুটি আমাকে গাইড করেছিলেন অনেক। উনি খুবই বিজি মানুষ, স্টিল টাইম করে। আমার সাথে কিন্তু ওনার কোনো কানেকশন নাই, সানির সাথে কানেকশন ছিল, ও আইজিএসওতে ক্যাম্প করেছিল, ডিরেক্ট মেন্টি ছিল সানি মিনাজ ভাইয়ের, বাট আমার সাথে লিটারালি কোনো কানেকশন নাই। আমি জাস্ট সানি রেফারেন্স নিয়ে ভাইকে নক দিয়েছিলাম, ভাই আমাকে মানে কাইন্ড অফ ছোট ভাইয়ের মতো হেল্প করেছিল। ইভেন যেদিন রেজাল্ট দিয়েছে ও আমাকে কল করার আগে মিনাজ ভাই আমাকে মেসেজ দিয়েছে যে ওকে তুই রেজাল্ট চেক কর পেয়েছিস কিনা, এরকম একটা মেসেজ দিয়েছে উনি নিজে থেকে। হ্যাঁ, সো ওনার মাথায় জিনিসটা ছিল যে ওকে এই ছেলে চিনি না, ও অ্যাপ্লাই করছে, আজকে রেজাল্ট দিছে, ওর হইছে কিনা আমি খোঁজ নেই। সো আমি ওইটা দেখার পর আসলে ভিতর থেকে খুব একটা মানে অন্যরকম ফিলিং আসে যে ভাই মানুষ হলে এত ভালো হইতে পারে। আসলে না, বাংলাদেশে আমাদের হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে যারা বাইরে যায় হায়ার স্টাডিজের জন্য, অনেক ভালো ভালো সিনিয়র যারা আছে আমাদের, তারা খুবই হেল্পফুল আসলে। একটা দেশের থেকে তারা স্টুডেন্টরা আরেক দেশে যাচ্ছে, কত পরিমাণ হেল্প করা যায়, তারা মানে 110 দিয়ে দেয় এরকম হেল্প, জি জান দেখে হেল্প করে নিজের অ্যাপ্লিকেশনের মতো। রাইট। আরেকজন সিনিয়র ছিল গোলাম ইশতাক, ওনার নামও বলেছে সানি, উনি ফিজিক্স অলিম্পিয়াড মেডালিস্ট, রাইট, এনটিইউতে আছেন, সিঙ্গাপুর নানিয়াং টেকনোলজি ইউনিভার্সিটি খুব সম্ভবত। উনিও সেম আমার অ্যাপ্লিকেশন রিভিউ করে দিয়েছিলেন, উনিও কাস্টে পেয়েছিলেন। তো কাস্ট উনি পরে হচ্ছে এনটিইউ ফার বেটার আই গেস, এই জন্য বা ওনার স্পেসিফিক ফিজিক্স নিশ ছিল, উনি এনটিইউতে কমিট করে। সো উনিও আমাকে হেল্প করেছিল কাস্ট রিলেটেড জিনিসপাতিগুলোতে, মানে ওই রিলেটেড সেক্টরে। সো এই দুইজন মেন্টরের নাম মানে স্পেশালি মেনশন করা উচিত। যদি মেন্টর স্পেসিফিক্যালি বলতে চাও, তিনজন মেন্টর কাইন্ড অফ একজন পাশে বসে আছে, একজন সিঙ্গাপুর আর একজন রাইট। ইয়েস, এই তো তারপর রেজাল্ট হয়ে গেল এইটাই। আচ্ছা, ফ্যামিলিকে আমি আসলে কিছুদিন পর জানিয়েছিলাম। কেন? মানে এমনি আর কি, আমার মনে হইলো যে কেন জানাইলাম, ডিফারেন্ট মানুষ, এক মানে ইন্টেলেকচুয়াল মানুষের চিন্তা ভাবনা আলাদা, বুঝছো? আমরা আমি পরের দিন বা মেবি তারপর দিন জানাইছিলাম আর কি। আর না, আমার মনে হয়েছিল আসলে কি চান্স পাইছি, পরে যেতে পারি ইমেইল দিয়ে যে ভাই তোমার তো ভুল করে চলে গেছে এজন্য আমি পরে জানাইছি যে দেখি আগে। আচ্ছা, আর নাকি স্বপ্ন দেখতেছি নাকি ঠিকঠাক হোক তারপরে দেখি। হ্যাঁ, আচ্ছা। তো তোমরা যদি কায়াস্টে ধরো, কায়াস্টে সাপোজ কায়াস্টে হয় নাই, সেক্ষেত্রে তোমরা কি করতে, মানে অন্য কোন কান্ট্রি তোমাদের ইয়াতে ছিল চয়েস লিস্টে? বা আমার তো লাইক এখন আমার এনটিইউ রেজাল্ট দেয়নি, এনটিইউ রেজাল্ট এই মান্থের লাইক একটু কয়েকদিন পরে দিবে। সো এনটিইউর একটা অপশন ছিল, আমার ইউএসএ উইলিয়াম কলেজ থেকে এন্ড হ্যামিল্টন কলেজ থেকে ওয়েট লিস্টেড ছিলাম। সো ওখানে আমি হয়তো লেটার কন্টিনিউড ইন্টারেস্ট পাঠাইতাম, প্লাস ওদের গোতাইতাম। নেক্সট হলো বাংলাদেশে তো কুয়েট ছিলই, সো এটা আমি কন্টিনিউ করতেছিলাম, অলদো খুব একটা প্যাশনেটলি করতেছিলাম না, মানে ক্লাস একটু লাইক মানে হালকাভাবে করতেছিলাম। সো ব্যাকআপ ছিল কুয়েট আর ওই দুইটা ইউনিভার্সিটি ইউএস এর, প্লাস হলো এই সিঙ্গাপুরের, আর কোনো ব্যাকআপ এইগুলা গেছে না। কুয়েটই ভালো ব্যাকআপ অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট। আর ওরটা কুয়েট তো আছেই, প্লাস ভাই হাঙ্গেরি চলে যাইতে হয়তো। হাঙ্গেরি তো তখনও দেয় নাই, হাঙ্গেরি তো রিসেন্টলি তো ওই তো হাঙ্গেরি একটা অপশন ছিল, ফিনল্যান্ড ছিল, যদিও অনেক টাফ ছিল অ্যাফোর্ড করা, আর কি দেশে এইটাই মোটামুটি আমার ব্যাকআপ ছিল। এর ব্যাকআপ রাখা উচিত অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট, কারণ এই প্রসেসটা অ্যাকচুয়ালি খুবই মানে লাইক তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে তুমি মনে করো অলিম্পিয়াড মেডেল পাইছো, তুমি ইউনিভার্সিটি চান্স পেয়ে যাবা। আমাকে অনেকেই বলছিল যে হ্যাঁ নে তুমি তো আইবি প্রোফাইল কি হইলো, একটাও নেই। সো এই প্রসেসে যখন ঢুকতেছো, তোমার মাথায় রাখতে হবে যে এটা খুবই রিস্কি একটা প্রসেস। সো তোমার ব্যাকআপ রাখতে হবে, আনলেস তুমি সুপার রিচ, তুমি যে কোনো ইউনিভার্সিটিতে লাইক ফাইন্যান্সিয়ালি ক্যাপাবিলিটি আছে যাওয়ার,
প্লাস হলো দেশেও মনে করো যে কোনো ইউনিভার্সিটি ঢুকে যেতে পারবো, সো এটা ডিফারেন্ট। বাট যদি ফাইন্যান্সিয়ালি লাইক একটু ব্যারিয়ার থাকে দেন আই উড সে যে ব্যাকআপ ইজ এ গুড অপশন ফর ইউ। আচ্ছা, সো তোমরা তো বাংলাদেশে অ্যাডমিশন দিলা, টেস্টো আর ইউএস কলেজে অ্যাপ্লিকেশন করছো, কোনটা বেশি কঠিন মনে হচ্ছে, বাংলাদেশেরটা নাকি ওইগুলা? বলো। এই কোশ্চেনটা মানে পার্সপেক্টিভ ডিফারেন্ট। সো মানে দেখো এখানে যে কোনো একটাকে চুজ করা একটু টাফ। আমি তো যেহেতু বাংলাদেশ অ্যাডমিশনে খুবই কম টাইম লাইক পড়াশোনা করে নাই, ও এইটা নিয়ে ভালো বলতে পারবে, বাট আমি বাইরের দুইটার কম্পেয়ার আমার পার্সপেক্টিভে কি হয় এটা করতেছি। সো তুমি বাইরে যখন একটা অ্যাপ্লিকেশন করবা, তোমাকে নট জাস্ট একাডেমিক, তোমাকে অনেক অনেক কিছু বিষয়ে ম্যাচিউর করতে হচ্ছে নিজেকে। লেটস সে তোমার বাবার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট কালেক্ট করতে হচ্ছে, ট্যাক্সের ডকুমেন্ট ঠিক করা লাগতেছে, ওইগুলা দেখলা, তারপর একাডেমিক দেখা লাগতেছে, তারপর রেকমেন্ডেশন কালেক্ট করতে হবে, কার কাছে রেকমেন্ডেশন নিবা, টিচারদের সাথে একটা কমিউনিকেশন করা লাগতেছে, বড় ভাইদের সাথে রিচ আউট করা লাগতেছে, ওয়েবসাইট থেকে ইনফরমেশন বের করা লাগতেছে, অনেক বড় একটা প্রসেস। অ্যান্ড আমি যেহেতু অনেকদিন ধরে করছি, সো আই উড সে যে ইসিএ প্রোফাইল ডেভেলপও এর মধ্যে ইনক্লুডেড। সো ইসিএ প্রোফাইল ডেভেলপ করতেছি, এসএটি দিচ্ছি, আইএলটিএস দিচ্ছি, সবকিছু যদি আমি কম্বাইন করে বলি দেন আই উড সে যে এটা আইএস একটু বেশি কঠিন, কারণ বাইরে অ্যাপ্লিকেশনের টাইম অনেক বেশি লাগতেছে। বাট তুমি যদি শর্ট টাইমে জাস্ট যেমন দেশের অ্যাপ্লিকেশনে তো কম্পিটিশন অনেক বেশি হিউজ, অ্যাকসেপ্টেন্স রেট হিসাব করলে লাইক 1%-এরও নিচে হয়তো। সো এটা অবভিয়াসলি খুবই খুবই টাফ। ওই যে মানে বলে না চান্স পেয়ে দেখেন ভাই, চান্স পেয়ে দেখাও, তারপর ও ভালো বলতে পারবে এটা, যেহেতু দুইটাই করছে। হ্যাঁ অর্পণ ওয়েল, যেহেতু ডিসেট স্কুলের পডকাস্ট ছেলে ডিপ্লোম্যাটিক ছিল, এসএটি রিলেটেড জিনিসপাতি, এসএটিতে আমরা বেশি কিসে সাফার করি, রিডিং এ। জিনিসটা হচ্ছে আমি কনটেক্সটটা বলি, ডিসিশন স্টুডেন্টরা নেই। এক্স্যাক্টলি এটা বেটার। ও যেটা বললো বাইরে অ্যাপ্লিকেশন করতে গেলে কমিউনিটি বিল্ড করতে হয়, সবার সাথে কানেকশন রাখতে হয়, টিচারদের সাথে। যারা বাংলাদেশে অ্যাডমিশন দিবে, জীবনে একা অ্যাডমিশন কখনো আসলে দেওয়া যায় না। তোমার কমিউনিটিতে কম্পিটিটিভ ছেলেপেলে থাকতে হবে, তাদের সাথে তোমার কম্পিটিশন থাকবে, ওরা একটা জিনিস পারতেছে, তোমাকে ওটা পারতে হবে, তার জন্য ওই রিলেটেড স্ট্রাগলটা করতে হবে, নতুন জিনিস পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে বেশি। তুমি যদি সবকিছু থেকে বিচ্ছিন্ন থাকো, তুমি কিন্তু ওই পুশটা পাবা না। বলে না মানুষ তার চারপাশের 5 জনের অ্যাভারেজ বা 10 জনের অ্যাভারেজ, তোমাকে সেই কমিউনিটিতে থাকতে হবে। তুমি যদি বাংলাদেশেও অ্যাডমিশন দিতে চাও, কমিউনিটির পার্ট 2 জায়গাতেই আছে। ইউএস অ্যাপ্লিকেশন বা বাইরের অ্যাপ্লিকেশনের জন্য 4 থেকে 5 বছরের ইসিএ প্রোফাইল প্লাস স্কিল সেট সবকিছু লাগে। একটা ছেলে সে এসএসসি পর্যন্ত একদমই গায়ে বাঁধায় কোনো কিছু পড়ে নাই, সে কি র্যান্ডম এইচএসসি তে এসে 9-10 এর ব্যাকআপ ছাড়াই ম্যাথ ফিজিক্স খুব ভালো পারবে না। তোমাকে 6-7 থেকে ওই সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডটা আনতে হবে যদি তুমি ইঞ্জিনিয়ারিং লাইক পারসিউ করতে চাও। ইন দ্যাট কেস এখানেও তোমাকে লং টার্ম ইনপুটটা দিতে হবে। থার্ড, ও অনেক কি বলে কম্পোনেন্টের কথা বললো, লাইক ইপিটি, এসএটি, এসএ, অল দোজ সর্ট অফ থিংস। বাংলাদেশে অ্যাডমিশন দিতে যাও, তোমার ফিজিক্স কেমিস্ট্রি বই তো পড়লাই, ফাইন, এটা গেল, তোমাকে ঠিকঠাক মতো পড়তে হবে, তোমাকে রুটিনটা মিলাই চলতে হবে, তোমার সিনিয়র যেটা বললো মেন্টরদের সাথে কানেকশন থাকতে হবে ভাই, কারণ তুমি একা কোনোদিন পারবে না, সবকিছু বইতেও লাগা থাকে না। আর যাই হোক, আমরা কোর্স অনেকে কিনি, অনেক জায়গায় কোর্স কিনলেই হয়ে যাবে, ব্যাপারটা তা না। অথেন্টিক সাজেশনগুলো বেসিক্যালি পার্সন টু পার্সন, যখন সিনিয়রের সাথে তুমি কন্ট্যাক্ট করবে তখন আসবে। তো বাংলাদেশে অ্যাডমিশন দিতে গেলেও তোমার সিনিয়র লাগবে। এসে পলিটিক্স ভালো করবে, কি দেখছো? আরে সো বিষয়টা এমন হয় যে একটা কোর্স সবাই কিনে, বাট কেউ ফার্স্ট হয়, কেউ চান্সই পায় না। সো ওই জিনিসটা কঠিন সহজ আসলে কোনো কিছুই না, সবগুলারই দিন শেষে ইটস অল অ্যাবাউট তুমি কোনো একটা গোল তোমার কাছে সেট করা আছে, ওইটা অ্যাচিভ করার জন্য তোমাকে স্ট্রাগল করতে হবে। কোনোটায় কম টাইমে বেশি স্ট্রাগল করা লাগবে, কোনোটায় অনেক টাইম ধরে আস্তে আস্তে স্ট্রাগল করা লাগবে। স্ট্রাগল সব জায়গায় করা লাগবে। আর একদম ফাউন্ডেশনে গেলে সবকিছু তোমাকে এফোর্ট দেওয়া লাগবে ভাই দিন শেষে। এখানে কঠিন সহজ বলে আসলে কোনো ব্যাপার নাই, দুই প্রেসার দুইটাতেই, প্যারা দুইটাতেই আছে, দুইটাই সব, দুইটাই কঠিন, যে যেমন ভাবে নিবে গ্রহণ করবে। এক্স্যাক্টলি। ক্লাস দিকে চলে আসছি আমরা আলোচনা। সো তোমাদের থেকে আর কি আমার সাজেশন নিব, কারণ অনেক স্টুডেন্ট আছে এসিটি দিবে, অনেকে এসিটি অপশনাল হিসেবে কাইএসটি অ্যাপ্লাই করতে চাচ্ছে। সো ওদের জন্য যদি তোমাদের কোনো অ্যাডভাইস থাকে, তোমাদের জুনিয়র বা ছোট ভাই, তাদের জন্য যদি কিছু বলো, একটু শেয়ার করতে। বলো তুমি। আই উড সে
পুরো অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্টটাই আমার কাছে মনে হয় এসএটি, এন্ড আই উড নেভার সাজেস্ট যে তুমি এসএটি অপশনালে যাও। ইভেন আই উড সাজেস্ট তুমি বাইরে অ্যাপ্লাই না করলেও এসএটি দাও ভাই। আচ্ছা, কেন এসএটি ইটস অ্যাবাউট লার্নিং, ঠিক আছে? তুমি এসএটি যখন পড়বা, স্পেসিফিক্যালি রিডিং ইভেন রাইটিং, তোমার ফিলসফি ডিফারেন্ট হবে। আচ্ছা, দুইটা কারণে, একটা তুমি নিউ জিনিস পড়বা, দুই তুমি নতুন ভাবে চিন্তা করবা, তোমাকে চিন্তা করতে Logically বাধ্য চিন্তা করবে, করবে, লজিক্যালি চিন্তা করবে। সো এটা তোমার লাইফেও কাজে লাগবে। তুমি আমরা অনেক সময় কোনো একটা এক্সাম্পল দেখেই একটা কনক্লুশনে চলে আসি, ওই যে সামওয়ান 8 ঘন্টা পড়ছে, আমি 8 ঘন্টা পড়লে চান্স পাবো। ভাই ও যে ইন্টেন্সিটিতে ও কতটুকু পড়ছে, আগে পড়ছে কিনা তুমি জানো না। বাংলাদেশ এক ম্যাচ জিততে বাংলাদেশ অস্ট্রেলিয়া থেকে ভালো, এইটা যেন না ভাবি আমরা। ওই জিনিসটা ডেভেলপ আসলে হয় যখন কেউ এসএটি নিয়ে প্রিপারেশন নেয়। সো হোয়াট এভার, এসএটি সব অ্যাডমিশনের জন্যই লাগে, ইউএসএ তো লাগে, কায়াস্টে লাগে। আমি ফিনল্যান্ডে করেছিলাম, ফিনল্যান্ড পুরোপুরি এসএটি বেসড ছিল। এরকম আরো অনেক কান্ট্রিতেই আসলে এসএটি অ্যাপ্লাই করা যায়, মানে এসএটি স্কোরটা কাজে লাগে। সো আমার কাছে মনে হয় সবকিছু মিলাই এসএটি হচ্ছে সব থেকে একটা মেইন পোর্শন বলতে গেলে। সো এটা সব অলসো টাইম লাগে, রিডিং যেহেতু এনসিটিভি ব্যাকগ্রাউন্ডে, রিডিং এ তো অনেক টাইম দেওয়া লাগবে। এই জন্য ভাই 2 বছর 2.5 বছর যদি টাইম থাকে, তুমি যদি ক্লাস 8-9 হও, এখন থেকে ইংলিশটা স্টার্ট করে দাও। নট নেসেসারি কোয়েশ্চেন প্যাটার্ন, বাট নভেল এগুলা। আচ্ছা, আমার একটু বলি, আমাদের রিসেন্টের ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে কলেজের, মানে ক্লাস 11, মানে তখন সেকেন্ড ইয়ারে, অথবা তারা একবার অ্যাডমিশন শেষ করছে, এরপরে চাচ্ছে যে ওকে, তাহলে যদি অনেক স্ট্রাগল করতে হবে, ওটা যে ইন্টেন্স জিনিসটা, যে A1 ক্লাসের স্পেসিফিক নিশ জিনিসগুলো সব থেকে ইফেক্টিভ যেটাতে কাজ করে, ওই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। কারণ 710 উঠানো আহামরি বা 700 প্লাস করা কঠিন, বাট অনেক কঠিন না। 750 প্লাস করা আমার কাছে ইনসেন লাগে। আমি জানি না 750 প্লাস আমার কাছে তো অনেক ইনসেন লাগে 750 প্লাস করা, বাট 700 প্লাস করা টাফ নট, কিন্তু খুব বেশি টাফ না। ওইটা করার জন্য ইন্টেন্স লেভেলে ওই টাইপের কিছু নিশ A1 বলো বা প্র্যাকটিস করা বলো, অনেক এরকম 2 মাস প্র্যাকটিস করলে পসিবল আসলে। আচ্ছা, আমার সাজেশন স্পেসিফিক হবে না, একটু জেনারেলাইজ হবে। লাইক আমি বলবো যে যেহেতু তোমরা যে ক্লাসেই থাকো না কেন, 8, 9, 10, 11, 12 যাই থাকো না কেন, আই উড সে যে মাইন্ডসেটটা ব্রড করো। কজ এখানে একটা পয়েন্ট আছে যে আমার মাইন্ডসেট আগে লাইক ব্রড ছিলই না, একদম লাইক আমি ভাবতাম ইউএস বাদে বাইরে পৃথিবী কিছু নাই। সো এই মাইন্ডসেট যদি থাকে, তোমার পোটেনশিয়াল অপশনস, তোমার বেস্ট ফিট একটা ইউনিভার্সিটি যদি বাইরে থেকে থাকে, ওইটা এক্সপ্লোর করার অপশন তুমি নিজেকে লিমিট করে ফেলতেছো। সো দিস ইজ ভেরি ব্যাড। আমি বলবো আমার জন্য আমাকে ওইটা একটা ড্রব্যাক হিসেবে কাজ করছে। সো আমি চাইবো যে মাইন্ডসেটটা ব্রড রাখো, ডিফারেন্ট অপশনস এক্সপ্লোর করো। যে লাইক কায়েস্টে অ্যাপ্লাই করতে চাইলে ইটস ওকে, আমরা আছি, অর্পণ আছে, আমি আছি, আরো মানুষ আছে, রিচ আউট করো, আই উইল বি হ্যাপি টু হেল্প। তারপর অন্যান্য ভার্সিটি যেগুলো আছে সব এক্সপ্লোর করো, দেখো সবার অপিনিয়ন কি, আসলে তারা স্যাটিসফাইড কিনা, কেন স্যাটিসফাইড না। অ্যাকচুয়ালি তোমার ফ্যামিলির সাথেও কথা বলো, তুমি কি ফাইন্যান্সিয়ালি অ্যাকচুয়ালি, আমি আগে ভাবতাম যে আরে দেখা যাবে যে ফাইন্যান্সিয়াল জিনিসপাতি, পরে আসলে বুঝছি যে অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল জিনিসগুলো ফিগার আউট করা এটা ইম্পর্টেন্ট। লেটস সে তুমি পড়তে চাইলা লেটস সে গেটিসবার্গ কলেজে, বাট তোমার ইএফসি 5K, মোস্ট লাইকলি তুমি রিজেক্ট খাবা, কজ ওখানে একটা মিনিমাম, লাইক আমি বলবো না যে এটাই হয় সবসময়, সো নর্মালি মিনিমাম ইএফসি 15K মতো থাকা লাগে। সো তোমার ফ্যামিলি কি ওইটা অ্যাফোর্ড করতে পারবে কিনা, অ্যাফোর্ড করতে না পারলে অপশনস কি, সেই জিনিসগুলো নিজে থেকে এক্সপ্লোর করার মাইন্ডসেট কখনোই লাইক নিজেকে কন্ট্রাডিক্টরি করা লাগবে না, লাইক ছোট একটা জায়গায় আবদ্ধ করে রাখা যাবে না, নিজেকে কখনোই লিমিট করা যাবে না, সবসময় এক্সপ্লোর করতে হবে। আর নতুন কিছু পাইলে ঠিক আছে, এটা আমি পারবো না এটা ভাবা যাবে না, এটা আগে লেটস সে যে করে দেখি, না পারলে তো না পারলাম, লাইক পেরেও তো যেতে পারি, রাইট? সো পেরে গেলে তো এটা অবভিয়াসলি অ্যাডভান্টেজ, সো না পারলে ঠিক আছে, সমস্যা নেই। তো নিজেকে লিমিট করা যাবে না কোথাও। সো আমি বলবো সবসময় এক্সপ্লোর করো, ডিফারেন্ট মাইন্ডসেট নিয়ে সবার সাথে কথা বলো। লাইক তুমি লেটস সে আমি যেমন এই অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট করার আগে আমি বেশ ভয় পাইতাম মানুষের সাথে কথা বলতে, কমিউনিকেশন করতে, আরো অনেক অনেক ড্রব্যাক ছিল, বাট এগুলা আস্তে আস্তে এক্সপ্লোর করে মাইন্ডসেট গুলা, লাইক আমি নিজে থেকে এফোর্ট দিয়ে কথা বলতাম মানুষের সাথে, ভুল হইতো, ঠিক আছে, মানুষজন দেখালে হাসাহাসি করবে, ঠিক আছে, ইটস ওকে। সো এটাই ফার্স্ট স্টেপ।
সো এটা যখন পার করবা দেখবা যে তারপর ইটস ওকে, তুমি যেটা চাও এটা আস্তে 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 তুমি অ্যাচিভ করতে পারছো। সো এটাই মাইন্ডসেটের বিষয় আমি বলবো। আর স্পেসিফিক কোনো সাজেশন যদি কারো লাগে জাস্ট রিচ আউট টু মি, দ্যাটস ইট। ওকে সো আমরা তো একেবারে শেষ পর্যায়ে চলে আসছি এন্ড তোমরা মেবি হচ্ছে ব্রাউন আন্টিদের ড্রিম কিড। অ্যাকচুয়ালি হয়তো দূর থেকে দেখে মনে হইতে পারে, অ্যাকচুয়ালি আই উড সে ভালোভাবে চিনলে হয়তো নাও হতে পারে। না মানে নরমালি ব্রাউন আন্টিদের ড্রিম কিড এরকম আই উড তারা সে চায়। ও ড্রিম কিড আই উড সে যে হ্যাঁ আমার মা তো অনেক অনেক ইয়া করে, লাইক ওর প্রশংসা করে। দুনিয়ার সব বাচ্চার মা তার আরেক বাচ্চা অন্য- বাদে Exactly. অন্য বলাবেন Exactly. তারাই বেস্ট, ওর মতো কেন হইতে পারিস না, এটাই বলবে। So, যাই হোক, তবে তোমরা হচ্ছে কারো না কারো ইন্সপিরেশন। It means a lot, actually it means a lot. অবশ্যই তোমরা একটা জিনিস ক্র্যাক করছো যেটা তোমাদের অনেক স্ট্রাগল অনেক কিছু হইছে, হুম। তোমরা হয়তো এখানে বসে এটা শেয়ার করছো, হ্যাঁ এটা মনে হয়েছে না কি জিনিস এটা নরমাল, বাট যে এই পাথটা হাঁটে তার জন্য খুবই একটা প্যাথেটিক হয় যে মানে অনেক আপস এন্ড ডাউনস থাকে লাইফের এডুকেশন প্রসেসে, এবং সব দিক দিয়ে তোমরা এটা স্ট্রাগল করে পার হয়ে ওভারকাম করে আসছো। এন্ড অবশ্যই তোমাদেরকে কংগ্রেচুলেশনস। Thank you so much. Thank you so much. আর ইনশাআল্লাহ জুনিয়ররা অবশ্যই তোমাদেরকে রিচ আউট করবে, কাজ স্টেজের জন্য হেল্প হয় অবশ্যই তোমরা হেল্প অবশ্যই অবশ্যই I'd love to যেভাবে পারি হেল্প করব। Exactly, thanks to Decide School, and I would say যে ও যদি লাইক Decide School এর সাথে ওর অ্যাকচুয়ালি কানেকশন, সো ওর থেকে আমাকে চিনে, এই জন্য আমি আসছি। সো থ্যাঙ্কস টু Arpan also, thanks to Decide School for inviting us, and it was a great So mindset broad করতে হবে, মাইন্ডসেট আমার ব্রড হইছে বেসিক্যালি এসএটি প্রিপারেশন নিয়ে। সো ডিসাইড স্কুলের সাথে থাকতে হবে, রিডিং করতে হবে, এইভাবে মাইন্ডসেট ব্রড করতে হবে। দেখে রাখেন ভাই, এই ছেলে কিছু না কিছু করবে, ঠিক আছে? হ্যাঁ। পলিটিক্যাল কথা কি সুন্দরভাবে রিজনিং গুলো দেয়। সো এই তো থ্যাঙ্কস ফর কামিং। হোপফুলি সামনে ইনশাআল্লাহ চেষ্টা করব যদি দেখা হয় আবার একটা পডকাস্ট হবে। ইনশাআল্লাহ। ওকে থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ অভিক, তোমাকেও ধন্যবাদ।